প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, ইতিমধ্যে অনেক দিনই হয়ে গেল সিকনের ক্লাসরুম শুরু হয়ে গেছে। অনেক পর্ব পেরিয়ে আমরা আবার বিজ্ঞান বিভাগের জীবন বিজ্ঞানের ক্লাস নিয়ে তোমাদের কাছে এসেছি। আজকে তোমাদের সাথে জীবন বিজ্ঞান বিষয়ে ক্লাস করবেন বিশিষ্ট শিক্ষক প্রসঞ্জিৎ কুমার বসাক। আমি আশা রাখছি মাস্টারমশাইয়ের সাথে তোমরা ক্লাস করবে এবং তোমাদের কিছু যদি জানবার থাকে তবে তার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে প্রশ্নপত্র পাঠিয়ে দেবে। পরবর্তী ক্লাসে তিনি তার উত্তর দেবার চেষ্টা করবেন। একই সাথে অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ, আপনারাও আপনাদের সন্তানদের সাথে ক্লাসটাকে ফলো করুন। আপনাদেরও যদি কোনো জিজ্ঞাসা থাকে তবে মাস্টারমশাইকে হোয়াটসঅ্যাপ নাম্বারে জানালে তিনি পরবর্তী ক্লাসে তার উত্তর দেবার চেষ্টা করবেন। নমস্কার আমার সকল প্রিয় ছাত্রছাত্রী। তো গতদিন আমরা দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কোষ চক্র নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন যেহেতু তোমাদের লকডাউন চলছে, তো এই পরিস্থিতিতে তোমরা নিশ্চয়ই বাড়িতে পড়াশোনা করছো। তো আজকে আমরা আরেকটি দশম শ্রেণীর অধ্যায়ে তৃতীয় অধ্যায়ের অন্তর্গত গুরুত্বপূর্ণ আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। তো ওই টপিকটি যাওয়ার আগে তোমাদের সাথে কিছু একটা ছোট একটি প্রবাদ প্রবচন দিয়ে স্টার্ট করা যাক। তো যদি এরকম একটা প্রবাদ প্রবচন আমি আবার তোমাদেরকে বলি, তাহলে ধরো আমি জাস্ট একটা প্রবাদ প্রবচন লিখলাম, সমান সমানের জন্ম দেয়। সমান সমানের জন্ম দেয়। তো সমান সমানের জন্ম দেয় এই কথাটির মানে কি? ধরো তোমাকে আমি বলছি একটা টিয়া পাখি। টিয়া পাখি থেকে কি হয়? টিয়া পাখিরই সৃষ্টি হয়। একটি আম গাছ থেকে আম গাছেরই সৃষ্টি হয়। মটর গাছ থেকে মটর গাছেরই সৃষ্টি হয়। ঠিক তেমনি মানুষ থেকে কি হয়? মানুষেরই সৃষ্টি হয়। তো এই যে জিনিস একটা প্রজাতি থেকে নির্দিষ্ট প্রজাতি থেকে একটি নির্দিষ্ট প্রজাতি যখন তৈরি হচ্ছে বা নির্দিষ্ট প্রজাতি যখন তৈরি হয়, তার কারণটা কি বা তার পিছনে রহস্যটা কি? বা অনেক সময় তোমরা মজা করে বলো না যে বাবা মা হয়তো দুজনেই লম্বা, তাই হয়তো ছেলে বা মেয়েটা বা তার সন্তানই লম্বা হয়েছে। বা বাবা মা দুজনেই একটু গায়ের রংটা চাপা বা কালো, তাদের সন্তানিও বা কালো হয়েছে। এমনকি তোমরা অনেক সময় দেখবে আমাদের মানুষের চেহারার মধ্যেও কিছু না কিছু কিন্তু মিল থেকে যায়। কীরকম সেই মিলগুলো? ধরো আমাদের দেহের উচ্চতা, চুলের বর্ণ, তারপর চোখের মণির রং। তো এই জিনিসগুলো কেন হচ্ছে? তার মানে কিছু একটা বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের মধ্যে কি হয় না, স্থানান্তরিত হয়। তাহলে এই যে আমি তোমাকে জিনিসটা বললাম যে কোনো একটি বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে স্থানান্তরিত হয়, সেই জিনিসটা কিসের মাধ্যমে হয় না, সেটা জননের মাধ্যমে হয়। অর্থাৎ জননের ফলে কি হয়, বংশগত বৈশিষ্ট্যগুলি এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে স্থানান্তরিত হচ্ছে। তাহলে নিশ্চয়ই তোমরা এখন চ্যাপ্টারটি সম্পর্কে অনেকটা আইডিয়া করতে পেরেছো। সেই বংশগত বৈশিষ্ট্য যখন স্থানান্তরিত হচ্ছে যে পদ্ধতির মাধ্যমে, সেটাকে আমরা কি নাম দেই না, বংশগতি, বা যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, হেরিডিটি। তাহলে দশম শ্রেণীর অন্তর্গত তৃতীয় যে চ্যাপ্টারটি আছে, সেই চ্যাপ্টারটির মধ্যে আমরা এই বংশগতি বা হেরিডিটি টপিকটি পাব। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এই অধ্যায়টি খুব মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে। এই অধ্যায়টির মধ্যে আমাদের বিভিন্ন রকম ক্রসগুলো বা বংশ পরম্পরার যে বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয় বা এক প্রজন্ম থেকে যে পরের প্রজন্মে যাচ্ছে, সেই জিনিসগুলো খুব মনোযোগ সহকারে এবং অ্যাটেনশন সহকারে তোমরা শোনার চেষ্টা করবে। তাহলে আমি আগেই বললাম এই বংশগত বৈশিষ্ট্যগুলো কি হচ্ছে, এক প্রজন্ম। তাহলে ওই এক প্রজন্মটা কি? সেই এক প্রজন্মটাকে আমরা নাম দিই হলো জনিত্র জনু। জনিত্র জনু বা যেটাকে আমরা বলি হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, যেটাকে আমি দেখো পি দিয়ে লিখলাম। এবার এই জনিত্রগত বৈশিষ্ট্যগুলি যখন দেখো সঞ্চারিত হয় যে বৈশিষ্ট্যের মাধ্যমে, সেটাই বংশগতি। তাহলে কোথায় সঞ্চারিত হয় না, সেটা সঞ্চারিত হয় হলো অপত্য জনুতে। অপত্য জনুতে। তাহলে পিতামাতার বৈশিষ্ট্যগুলো বা যে বৈশিষ্ট্য থেকে আসে, সেটা হলো দেখো জনিত্র
জনু বা প্যারেন্টাল জেনারেশন। আর যেটার মধ্য দিয়ে যায় মানে সন্তান সন্ততির মধ্য দিয়ে যায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে অপত্য জনু বা নেক্সট জেনারেশন। বোঝা গেল? তাহলে বংশগতির দেখো এই যে দুটো কথা, তার মানে কি কি ভেবে আমি যদি ওয়ার্ডগুলোকে একটু সাজাই, যে পদ্ধতিতে পিতামাতা বা জনিত্রগত বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় এক জেনারেশন থেকে মানে এক জনু থেকে পরের জনুতে অর্থাৎ অপত্য জনুতে স্থানান্তরিত হয় তাকেই আমরা বলি হলো বংশগতি বা হেরিডিটি। এবার এই বংশগতি করতে গিয়ে আমরা দেখি পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে গিয়ে স্থানান্তরিত হলেও সন্তান সন্ততির মধ্যে কিন্তু কিছু না কিছু অমিল থেকেই যায়। কীরকম? যেমন তোমাদের ভাই বোনদের মধ্যেও যদি দেখি আমরা, বা তোমাদের ক্লাসে যে তোমাদের সহপাঠীরা তোমরা আছো এবং তোমাদের যদি যাদের ভাই বোন আছে তাদের মধ্যেও দেখবে কিছু না কিছু কিন্তু অমিলগুলো রয়েছে। ইভেন যদি আমি তোমাকে বলি আইডেন্টিক্যাল টুইন, এটার কথার অর্থ কি না যমজ সন্তান, এদের মধ্যেও কিন্তু কিছু না কিছু অমিলগুলো রয়েছে। তাহলে এই যে অমিল, তার মানে কি তাদের মধ্যে কিছু না কিছু বৈসাদৃশ্য থেকে যায়। তার মানে কি হচ্ছে তাদের বৈশিষ্ট্যগুলো হুবহু একরকম হয় না। এই যে বৈশিষ্ট্যগুলো হুবহু একরকম হচ্ছে না, সেই জিনিসটা বা সেই টার্মটাকে আমরা কি নাম দেই? সেটাকে আমরা নাম দেই হলো ভেদ বা ধরো যেটাকে আমরা বলি হলো প্রকরণ, ভেদ বা প্রকরণ বা ভ্যারিয়েশন। তার মানে একই বৈশিষ্ট্য সম্পন্ন কিন্তু হচ্ছে না, কিছু না কিছু পার্থক্য কিন্তু থেকেই যাচ্ছে। তাহলে এই ভেদ বা প্রকরণ এই যে টার্মটা এটার জন্য নিশ্চয়ই কিছু কারণ আছে। তাহলে ভেদ বা প্রকরণের কারণগুলো কি কি? যে কেন একই রকম বা হুবহু এক হচ্ছে না, কিছু না কিছু বৈশিষ্ট্য কিন্তু থেকেই যাচ্ছে। তার মধ্যে একটা কারণ যেটা, সেটা হলো জিনগত পুনর্সংযুক্তি। এটা খুব ইম্পর্টেন্ট, জিনগত পুনর্সংযুক্তি। 2 নাম্বার যে কারণটা সেটা হলো পরিবেশগত প্রভাব, ঠিক। আর 3 নাম্বার যে কারণটা সেটা হচ্ছে মিউটেশন, বা যেটা আমরা বাংলাতে কি বলি না পরিব্যক্তি। তাহলে দেখো জিনগত পুনঃসংযুক্তি ব্যাপারটা কি না, তুমি জানো জনন যখন হয় অবশ্যই আমরা উন্নত জীবদেহ, মানুষ অবশ্যই উন্নত, এবং আমাদের মধ্যে কি হচ্ছে যৌন জনন হচ্ছে। তাহলে যৌন জনন প্রক্রিয়ায় যখন নির্দিষ্ট গ্যামেট উৎপন্ন হয় সেই গ্যামেটের বিভাজন কি দিয়ে হয় না মিওসিস প্রক্রিয়া। এবার এই মিওসিস প্রক্রিয়ায় যখন গ্যামেট উৎপাদন হচ্ছে তখন কি হচ্ছে পিতা থেকে ক্রোমোজোম বা মাতা থেকে ক্রোমোজোম নিয়ে নতুন একটি অপত্য তৈরি হচ্ছে। তার মানে তাদের মধ্যে কি জিনগত কি হয় পুনঃসংযুক্তিগুলো হয়ে থাকে। তার মানে তাদের মধ্যে বিভিন্ন রকম ভ্যারাইটি বা ক্যারেক্টার্সগুলো চলে আসার চান্স থাকে, যার জন্য আমরা আগেই বললাম যে একই বাবা মায়ের দুটি সন্তান হুবহু কিন্তু একরকম হচ্ছে না। তাহলে এটা একটা কারণ জিনগত পুনঃসংযুক্তি, বা যেটাকে আমরা লাস্ট চ্যাপ্টারও আমরা শিখেছি যে ক্রসিং ওভার যে ব্যাপারটা হয়, মিওসিসের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ক্রসিং ওভার। নাম্বার 1। নাম্বার 2 কোনটা না সেটা হলো পরিবেশগত প্রভাব। পরিবেশগত প্রভাবের ফলে কি হচ্ছে না আমরা জানি আমাদের জীবদেহের প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য দায়ী একটি নির্দিষ্ট জিন। প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য দায়ী কি একটা নির্দিষ্ট জিন। এই জিন কিন্তু আমরা কি জানি না বংশগতির ধারক এবং বাহক। তাহলে পরিবেশগত প্রভাবের ফলেও বিভিন্ন রকম প্রাণীদেহের দেখবে তাদের উচ্চতার পরিবর্তন দেখো, তাদের দেহের রঙের পরিবর্তন দেখো, এরূপ বিভিন্ন কিন্তু পরিবর্তনগুলো দেখা যায়, তাই নয়? 3 নাম্বার যে পয়েন্টটাতে আসি সেটা হলো পরিব্যক্তি বা মিউটেশন। এখানে কি হয় এই যে তোমাকে আমি বললাম জিন কি হয় না একটি ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে থাকে, যেগুলো আমরা আস্তে আস্তে শেখার চেষ্টা করব। তাহলে এখানে কি হচ্ছে পরিব্যক্তিতে ওই জিনের হঠাৎ বা আকস্মিক স্থায়ী পরিবর্তন, অর্থাৎ সেই পরিবর্তনটা কি হলো
হঠাৎ করে হয়ে গেল। এটা একটা সহজ একটা উদাহরণ দেই। ধরো তোমার বাড়িতে জবা গাছ আছে, এবার জবা গাছে তোমার বাড়িতে সমস্ত গাছের মধ্যে জবা ফুলগুলো লাল আছে। তুমি একদিন হঠাৎ করে দেখলে সে লাল জবা ফুল ফুটে আছে ঠিকই, হঠাৎ করে একটি সাদা জবা ফুল ফুটে গেল। তার কারণটা কিন্তু সেই মিউটেশন বা পরিব্যক্তি, অর্থাৎ জিনের কি হচ্ছে আকস্মিক অর্থাৎ স্থায়ী পরিবর্তন, হঠাৎ পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এই তিনটে কারণের জন্য কি হচ্ছে ভেদ বা প্রকরণগুলো হচ্ছে। একটু ক্লিয়ার হয়েছে? তাহলে বংশগতি চ্যাপ্টারটি পড়তে গিয়ে আমাদের কিন্তু বেসিক কনসেপ্ট থেকে আসতে হবে, যে এই নয় যে আমি বংশগতিতে ঢুকে গেলাম, তোমাকে আমি বিভিন্ন রকমভাবে জিনিসগুলো বললাম, সেই নয়। তাহলে এই যে জিনিসগুলো হয়ে যায় সে প্রসঙ্গে এবার আসি। এই যে বংশগতি যে হয় সে সম্পর্কে প্রথম থেকেই একজন বিজ্ঞানী যিনি অস্ট্রীয় ধর্মযাজক ছিলেন, তার নাম কি? হ্যাঁ, গ্রেগর জোহান মেন্ডেল। গুড, গ্রেগর জোহান মেন্ডেল। তিনি, তাকে আমরা কি বলি না, তাকে আমরা বলি ফাদার অফ জেনেটিক্স, অর্থাৎ বংশ গতিবিদ্যার জনক। ফাদার অফ জেনেটিক্স, জেনেটিক্স মানে বংশগতিবিদ্যা। তো মেন্ডেল তিনি কি করেন, যে সূত্রাবলীগুলো আবিষ্কার করেন তাকে আমরা নাম দিলাম মেন্ডেলবাদ। মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম ইন দ্য ইয়ার অফ 1866। তিনি এই মেন্ডেলবাদ তত্ত্বের উপর বিভিন্ন উদ্ভিদ দেহের, মেনলি তিনি যেটার উপর স্টাডি করেছিলেন সেটার নাম ছিল মটর গাছ, তাই না? মটর গাছের উপর তিনি স্টাডি করেছিলেন, যার বিজ্ঞানসম্মত নাম পাইসাম স্যাটাইভাম, তাই তো? এবং এই মটর গাছের ক্রোমোজোম সংখ্যা কি? 2n = 14, অর্থাৎ 7 জোড়া ক্রোমোজোম আছে। যেমন তুমি জানো আমাদের 23 জোড়া ক্রোমোজোম অর্থাৎ 46টি, মটর গাছের এরকম 7 জোড়া ক্রোমোজোম রয়েছে, অর্থাৎ 2n = 40। তো তিনি কি করেছিলেন, মটর গাছের ওপর এক জনু নিয়ে অপর জনু, এর থেকে এটা, এর পুংকেশর থেকে গর্ভমুণ্ড, ওর গর্ভমুণ্ড থেকে পুংকেশরের মধ্যে বিভিন্ন মটর গাছের মধ্যে ক্রস বা সংকরায়ন ঘটিয়ে তিনি মেন্ডেলবাদ তত্ত্ব আবিষ্কার করেন। এবং পরবর্তীকালে এই তত্ত্বগুলো যখন সামনে আসে তখন আমরা জেনেটিক্স সম্পর্কে কিন্তু আস্তে আস্তে জানতে পেরেছি। তো মেন্ডেলের এই মেন্ডেলবাদ যে তত্ত্বটি ছিল, তিনি মটর গাছের ওপর স্টাডি করে করে এক সংকর জনন, দ্বিসংকর জনন, এই সমস্ত জননগুলোকে তিনি আখ্যা দিয়েছেন বা সেই সম্পর্কিত জননগুলি সম্পর্কে তিনি বলেছিলেন। তো এই জনন সম্পর্কিত বলতে গিয়ে দেখা যাচ্ছে, তোমাদের আগের যখন আমি একটু ডিসকাস করলাম যে বিভেদ বা ভ্যারিয়েশন করতে গিয়ে দেখা যাচ্ছে একটি খুব গুরুত্বপূর্ণ একটা অংশ কি না, বংশগতি ও বিভেদ। এই যে দুটো কথা, এরা হলো একে অপরের পরিপূরক। বংশগতি ও বিভেদ একে অপরের পরিপূরক। আশা করি এই প্রশ্নটা যদি তোমাদের মাধ্যমিকে চলে আসে তোমরা নিশ্চয়ই উত্তর করতে পারবে। কি করে লিখবে? প্রথমে লিখবে বংশগতি এক জনু থেকে অপর জনুতে যাচ্ছে, তারপরে কি যাচ্ছে যে প্রত্যেকটি জীবদেহের মধ্যেই কিছু না কিছু বিভেদ থেকে যাচ্ছে। তার মানে একই পিতামাতা থেকে সন্তান সন্ততি হলেও তাদের মধ্যে কিছু কিছু কি অমিল থেকেই যায়, মানে ডিটো একরকম বা 100% ডিটো কপি হয় না। এমনকি অযৌন জননের ফলেও যদি ক্লোন সৃষ্টি হয় বা আইডেন্টিক্যাল তৈরি হয়, কিন্তু ওই পরিবেশগত কারণের জন্যও কিছু কিছু কি থাকে, অমিল থেকে যায়। যার জন্য 3টে কারণ তোমাকে আমি বোর্ডে লিখে দিয়েছিলাম: জিনগত পুনঃসংযুক্তি, পরিবেশগত প্রভাব এবং মিউটেশন বা পরিব্যক্তি। তো এইসব কারণের জন্য আমরা কি বলতে পারি না, বংশগতি ও বিভেদ কি একে অপরের পরিপূরক, তাই না? যে বিভেদ হলেই কি হয়, নতুন একটা অপত্যের তৈরি হয় এবং অপত্যের মধ্যে যে জিনগত বৈশিষ্ট্যগুলো থাকে বা জেনেটিক ক্যারেক্টারসগুলো থাকে, সেগুলোর জন্য দায়ী যে পার্টিকুলার জিন, সেগুলো বংশ পরম্পরা এক জেনারেশন থেকে অপর জেনারেশনে যাচ্ছে। এবং যেহেতু এটা উন্নত জীবদেহে হচ্ছে, অর্থাৎ যৌন জনন হচ্ছে এবং সেখানে মিওসিস প্রক্রিয়াটি ইনভলভমেন্ট রয়েছে, যার ফলে কি হচ্ছে, নতুন বৈশিষ্ট্য আসার চান্স থেকে যায়। তাই এই কোশ্চেনটা যদি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসে যে বংশগতি ও বিভেদ একে অপরের পরিপূরক,
ব্যাখ্যা করো বা জাস্টিফিকেশন করো, তাহলে এরকমভাবে তোমাদের সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা করে আমরা বংশগতি বিভেদের পরে যে তিনটে মেন কথাটি জানলাম, যে বিভেদ ফলে কি হচ্ছে, বিভেদের ফলে কি হচ্ছে, বৈশিষ্ট্যগুলি, যে নতুন বৈশিষ্ট্যগুলি তৈরি হচ্ছে, বিভেদের ফলে যে নতুন বৈশিষ্ট্যগুলি তৈরি হচ্ছে, সেগুলো কি হচ্ছে বলো, স্থায়ীভাবে জীবদেহের মধ্যে থেকে যাচ্ছে। অর্থাৎ বিভেদ আসলো, ভ্যারিয়েশন আসলো, নতুন বৈশিষ্ট্য নিয়ে আসলো, এবং জীবদেহের মধ্যে একটি কি নতুন বৈশিষ্ট্যযুক্ত একটি জীবদেহ তৈরি হলো, যার জন্য জীবদেহগুলো কিন্তু একই রকম হলো না। সেই জিনিসটাকে আমরা কি নাম দিলাম, সেটাকেই আমরা নাম দিয়ে দিলাম প্রকরণ। প্রকরণ অর্থাৎ এই যে প্রকরণ কথাটির মানেটা হচ্ছে জিনগত বৈশিষ্ট্যগুলো বা পরিবেশগত কারণের জন্যে একই প্রজাতিভুক্ত জীবদেহের মধ্যে যে নতুন চারিত্রিক বৈশিষ্ট্যের উদ্ভাবন হয়, তাকেই আমরা বলি হচ্ছে প্রকরণ। আবার বলি, একই প্রজাতিভুক্ত জীবদেহের মধ্যে জিনগত কারণে বা পরিবেশগত কারণে যে নতুন বৈশিষ্ট্য বা যে বৈশিষ্ট্যগুলি স্থায়ী হয়, তাকে আমরা বলি হলো প্রকরণ। তার মানে কি, কিছু কিছু অস্বাভাবিকতা বা কিছু কিছু বৈশিষ্ট্য জীবদেহের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু অবশ্যই সেটা কিন্তু একই প্রজাতিভুক্ত, একই প্রজাতিভুক্ত জীব, এটা নয় যে ভিন্ন প্রজাতিভুক্ত জীব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্টরা বা তোমরা বলে এসো যে স্যার আমি তো সব কোশ্চেন করে দিয়ে এসেছি, আমি তো ফাটিয়ে দিয়ে এসেছি পরীক্ষা, কিন্তু মার্কস যখন পেলাম আমি কেন কম মার্কস পেলাম। তার কারণগুলো কি কি? তার কারণগুলো হচ্ছে এটা, তোমরা মেন জিনিসগুলোকে স্কিপ করে পরীক্ষায় লিখে দিয়ে আসো। সেটা তোমরা হয়তো একই প্রজাতিভুক্ত কথাটি লিখছো না, তোমরা প্রকরণের যে নির্দিষ্ট কারণ সেগুলো লিখছো না, তোমরা একটি নর্মালভাবে লিখে দিয়ে আসছো যে প্রকরণ মানে কি না, বিভেদের ফলে বৈশিষ্ট্যগুলি বা হ্যাঁ ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমার মেন যেটা সেটা হচ্ছে এই একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে কথাটি কিন্তু উল্লেখযোগ্য। তাহলে প্রকরণ মানে কি হচ্ছে, যে বিভিন্নভাবে জীবদেহের মধ্যে একটি নতুন একটি বৈশিষ্ট্য বা একটি অস্বাভাবিকতা চলে আসছে। এইবার প্রশ্ন হচ্ছে স্যার আপনি তো প্রকরণ সম্পর্কে বললেন, কিন্তু প্রকরণের এরকম উদাহরণগুলি কি স্যার? প্রকরণের উদাহরণগুলো কি কি? তো প্রকরণ মানে কি, এই বংশগতির মধ্যে থেকেই দেখো একটা নতুন বৈশিষ্ট্য আসার ফলে প্রকরণ তৈরি হয়। তাহলে এবার উদাহরণে আসা যাক, তোমরা নিজেরা একটু করে দেখো। এটা দেখো, আমি আমার জিভটা বের করলাম। এবার দেখো তো, আমি আমার জিভটাকে সোজা করেছি। এবার দেখো, আমি আমার জিভটাকে একটু ইউ আকৃতির মানে ভাঁজ করতে পারছি। হয়েছে? তার মানে আমার জিভটা কি হচ্ছে, একটু ইউ আকৃতির হয়ে যাচ্ছে না? তোমরা একটু প্র্যাকটিস করো তো, যে কাদের কাদের এই ইউ আকৃতির বা জিভটাকে একটু ভাঁজ করতে পারছো, অর্থাৎ কারা কারা রোল করতে পারছো, যেটাকে আমরা কি নাম দিলাম, রোলার জিভ। রোলার জিভ। আর কারা কারা করতে পারছো না, তাদের কি স্বাভাবিক জীব। তার মানে কিন্তু এটা নয় যে তোমার জীবের মধ্যে গন্ডগোল আছে, এটা কিন্তু আমি বলছি না। ওই যে তোমাকে আগেই বললাম, একই প্রজাতিভুক্ত জীবের মধ্যে একটা নতুন একটা বৈশিষ্ট্য এই জিনগত কারণে বা পরিবেশগত কারণে চলে আসে, যার ফলে কেউ জীবটাকে ফোল্ড করতে পারে বা এই যে রোল্ড করতে পারে, কেউ দেখো পারে না। তাহলে এটা কি একটা প্রকরণের উদাহরণ, 1 নাম্বার। 2 নাম্বার উদাহরণটা কি, আরেকটা উদাহরণ আছে, যুক্ত ও মুক্ত কানের লতি। যুক্ত ও মুক্ত কানের লতি। আমি আবারও বলছি, এই চ্যাপ্টারটি তোমরা মনোযোগ সহকারে শুনবে। এটা কি দেখো তো, আমার কানের, আমারও এখানে দেখো, সব উদাহরণ আমারও কানের দেখো এই লতিটা এখানে দেখো যুক্ত রয়েছে। তোমরা একটু দেখো তো কার কার কানের লতিগুলো মুক্ত রয়েছে। তার মানে এটাও কি একটা জিনগত কারণের জন্য হচ্ছে না? কারো কানের লতি দেখো যুক্ত, কারে কানের লতি কি এই জায়গাটাতে খোলা, দেখো আমারটা যুক্ত। তার মানে আমার কি প্রকরণগুলো হয়েছে। তার মানে এগুলো হচ্ছে একটি প্রকরণের উদাহরণ। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা, বোঝা গেছে এটুকু, এতক্ষণ পর্যন্ত আমরা বংশগতি নিয়ে 3টে কিন্তু কথা জেনে গেলাম। একটা বিভেদ,
এর ফলে সৃষ্ট যে জিনিসটা সেটা প্রকরণ সম্পর্কে জানলাম। বংশগতি কাকে বলে বা কি করে এক বৈশিষ্ট্য থেকে অপর বৈশিষ্ট্যতে সঞ্চারিত হয় সেটা সম্পর্কে জানলাম। আরেকটা যে জিনিসটা জানলাম সেটা হলো মিউটেশন বা পরিব্যক্তি। এটা সম্পর্কে আমি তোমাদের একটু বলে দেই যে এটাতে কি হয়, ক্রোমোজোমের যে ডিএনএ গুলি আছে, আমরা জানি ক্রোমোজোমের ডিএনএ থাকে, ডিএনএতে জিন অবস্থিত থাকে। তো ওই ক্রোমোজোমের কিছু আকৃতিগত পরিবর্তন, ক্রোমোজোমের আকৃতিগত পরিবর্তন এবং কিছু জিনোমিক পরিবর্তন, এই যে দুটো কথা, আকৃতিগত পরিবর্তন এবং জিনোমিক পরিবর্তন কার, ওই ক্রোমোজোমের, এই দুটো পরিবর্তনের ফলে জীবদেহে কিন্তু এই মিউটেশন বা পরিব্যক্তি হয়। এটা তোমরা উঁচু ক্লাসে শিখবে। আকৃতিগত পরিবর্তন, ডিলিশন বা জিনগত পরিবর্তনের ডুপ্লিকেশন, ট্রান্সলোকেশন ইত্যাদি ইত্যাদি। জিনোমিক বা পরিবর্তনের মধ্যে আরও অনেক কিছু আছে, যেমন অ্যানুপ্লয়েডি, পলিপ্লয়েডি ইত্যাদি ইত্যাদি। তো এরকম কিছু পরিবর্তনের ফলে জীবদেহের এই পরিব্যক্তি বা মিউটেশন হচ্ছে, যার ফলে পৃথিবীতে কিন্তু অবিকল জীবের তৈরি হয় না, তাদের মধ্যে কিছু না কিছু কিন্তু পার্থক্য থাকে। এই পার্থক্যটা থাকে বলেই আমাদের মধ্যে কি আসে, ওই ভ্যারাইটি বা ভ্যারিয়েশনসগুলো আসে এবং আমাদেরকে কি করে, প্রকৃতি সিলেক্ট করে নেয়, অর্থাৎ আমরা কি হয়ে যাই, ন্যাচারাল সিলেকশন, যা পরের চ্যাপ্টারে তোমরা শিখবে, অভিব্যক্তিতে সাহায্য করে আমরা উন্নত জীবদেহে পরিণত হয়ে এই প্রকৃতির বুকে কি টিকে থাকি বা প্রকৃতির বুকে টিকে থাকতে সক্ষম হয়েছি। তাহলে এই গেল আমাদের বংশগতির একটু জেনারেল কনসেপ্ট। ক্লিয়ার হয়েছে একদম? তো এই গেল বংশগতি সংক্রান্ত আমাদের কারণ কি কি কারণে হচ্ছে। এবার আগেই তোমাকে আমি বলেছি, গ্রেগর জোহান মেন্ডেল, যাকে আমরা ফাদার অফ জেনেটিক্স বলি, তিনি বংশগতি করাতে গিয়ে এক সংকর জনন, দ্বিসংকর জনন ইত্যাদি ক্রসের কথা বলেছিলেন এবং এই ক্রসগুলি করতে গিয়ে তিনি কিছু কিছু বৈশিষ্ট্য বা কিছু কিছু টার্মস আমরা ওখানে পেয়েছি বা দেখতে পেয়েছি। তো এই টার্মসগুলো কি কি? মেন্ডেল আমি মটর গাছের উপর স্টাডি করেছিলেন এবং মটর গাছের উপর স্টাডি করতে গিয়ে তিনি যে যে বৈশিষ্ট্যগুলো নিয়েছিলেন, ধরো মটর গাছের কাণ্ডের দৈর্ঘ্য, লম্বা একটি কাণ্ড হতে পারে, খর্ব বা বেটে একটি কাণ্ড হতে পারে। তো এই যে বৈশিষ্ট্যগুলো, প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য দায়ী কে? ঠিক জিন। প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য দায়ী হলো সেই নির্দিষ্ট জিন। কিন্তু মেন্ডেল কিন্তু ওই বৈশিষ্ট্যগুলো জন্য যে বস্তুটি বা যে জিনিসটি দায়ী তাকে তিনি জিন রূপে আখ্যা দেননি, তিনি সেই বস্তুটিকে ফ্যাক্টর রূপে বলেছিলেন, যা পরবর্তীকালে এটা নিয়ে আলোচনা হয়েছিল। তাহলে জিন বা ফ্যাক্টর আমরা একই রূপে এই চ্যাপ্টারের মধ্যে শেখার চেষ্টা করব। ধরো লম্বা কাণ্ড, লম্বা মানে কি টল, তার জন্য দায়ী জিনটাকে বা ফ্যাক্টর বা অ্যালিলটাকে আমরা টি রূপে নাম দিতে পারি, এটা হচ্ছে লম্বা বৈশিষ্ট্যের জন্য, এরকম ব্যাপারটা, লম্বা মানে টল এরকম ভাবে। আবার ধরো বেটে বৈশিষ্ট্য যদি হয় তাহলে স্মল টি রূপে আমরা বলতে পারবো। বেটে মানে কি স্মল টি, কেন ইংরেজিতে বলা হয় ডোয়ার্ফ। তার মধ্যে আবার দেখো এখানে একটু লক্ষ্য করো, এটাকে আমরা ক্যাপিটাল টিতে লিখেছি বা স্মল টিতে লিখেছি, এর কারণগুলো কি আছে সেগুলো আমরা আস্তে আস্তে আসছি। তাহলে এ গেল এক নাম্বার, যে জিন বা ফ্যাক্টর। দুই নাম্বার যেই প্রসঙ্গটাতে আসি সেটা হলো অ্যালিল। খুব ইম্পর্টেন্ট অ্যালিল, বা যেটার আরেকটা টার্ম হলো অ্যালিলোমর্ফ। অ্যালিলটা কি? অ্যালিলের ইংরেজি যদি দেখো, ইংরেজি টার্মটা, এর নামটাকে আমরা বলি বিলঙ্গিং টু ইচ আদার। এটার মানে কি গো? বিলঙ্গিং টু ইচ আদার। যেমন আমি তোমাকে পড়ার শুরুতেই একটি মজা করে গল্প বলেছিলাম, সমান সমানের জন্ম দেয়, ঠিক তেমনি ভাবে দেখো অ্যালিল কি বলেছে, বিলঙ্গিং টু ইচ আদার, অর্থাৎ একটি জিনের একাধিক রূপভেদ, তাই না? একটি জিনের একাধিক রূপভেদ, এক বা একাধিক রূপভেদ। জিন আছে কিন্তু তার একাধিক কি আছে? রূপভেদ আছে। সেই যে একাধিক রূপভেদ সেটাকে আমরা নাম দিলাম অ্যালিল বা অ্যালিলোমর্ফ। তো এটা বোঝার জন্য তোমাকে আগে বুঝতে হবে যে জিনগুলো কোথায় থাকছে বা তার সাথে অ্যালিলের সম্পর্কটা কি আছে। ধরো আমি তোমাকে এখানে একটি
ক্রোমোজোম আঁকলাম, ধরো এই একটি ক্রোমোজোম, তাই না? এবং এই ক্রোমোজোমের এটা কি সমসংস্থ বা ধরো হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক? এইবার জিন ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে থাকে, মন দিয়ে শোনো, জিন ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে থাকে সেই পয়েন্টটাকে আমরা নাম দেই লোকাস, বা যেটাকে আমরা বলি হচ্ছে লোসি। জিন ক্রোমোজোমের যে নির্দিষ্ট বিন্দুতে থাকে সেটার নাম দিই আমরা লোকাস বা লোসি। তাহলে এই সমসংস্থ ক্রোমোজোমের ধরো এই জায়গাটিতে একটি জিন আছে, সেই জিনটা কি না, দেখো যে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন, যেটাকে তুমি ক্যাপিটাল টি নাম দিয়েছো, ধরো এখানে আমি ক্যাপিটাল টি করলাম, ঠিক আছে? এবার এই সমসংস্থ ক্রোমোজোমের একাধিক সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে এখানেও একটা জিনের লোকাস নিশ্চয়ই থাকবে। এটা হতে পারে ক্যাপিটাল টি, মানে সমরূপ হতে পারে, বা এটা হতে পারে স্মল টি, ঠিক? তাহলে এটা যদি তোমার স্মল টি হয় তাহলে এটা কি বৈশিষ্ট্য হচ্ছে? বেটে বৈশিষ্ট্য বা খর্ব বৈশিষ্ট্য। আর যদি এটা ক্যাপিটাল টি হয় তাহলে এটা কি বৈশিষ্ট্য হবে? না, লম্বা বৈশিষ্ট্য হবে। তাহলে দেখো এই যে জিনগুলো একটি নির্দিষ্ট ক্রোমোজোমের একটি নির্দিষ্ট পয়েন্টে আছে, সেটাকে তুমি লোকাস নাম দিলাম। এবং এই জিনগুলো এই যে জিনিস দুটো আছে, দেখো জিনের একাধিক দেখো রূপভেদ রয়ে গেছে, তাহলে এটাকে আমরা কি নাম দিলাম? অ্যালিলিক জোড়, অর্থাৎ এটাই হলো অ্যালিল। তাহলে ব্যাপারটি ক্লিয়ার করো, লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটাকে ক্যাপিটাল টি, বেটে বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটাকে স্মল টি। তাদের অ্যালিলগুলো কি কি? ধরো ক্যাপিটাল টি, স্মল টি। এই জিনিসটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে একটি মডেল রূপে দেখাচ্ছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তো এটি দেখানোর আগে ধরো এটি হচ্ছে একটি ক্রোমোজোম, একটি ক্রোমোজোম। তো এটাকে আমি নর্মালভাবে তোমাদের বোঝানোর জন্য একটু রং করে নিয়ে এসেছি। দেখো এই জায়গাটা পুরোটা নীল রং রয়েছে, এখানে একটু সাদা রয়েছে, এখানে একটু ইয়লিশ হলুদ রয়েছে, এখানে একটু আমি সবুজ কালার করে দিয়েছি, ঠিক আছে? তাহলে দেখো এই যে জিনিসগুলো এটা 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 এগুলোকে আমরা কি নাম দিলাম? লোকাস, তাই নয়? তার মানে এই বিন্দুতে কি আছে? নির্দিষ্ট জিন আছে। কিন্তু মনে রাখতে হবে এই যে নির্দিষ্ট বিন্দুতে যে জিনগুলো রয়েছে, এই যে জিনগুলো এখানে রয়েছে, সেটা যদি লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হয় তাহলে কিন্তু সেখানে লম্বা বৈশিষ্ট্যের জন্যই জিনটি থাকবে। এটা নয় এখানে ফুলের জন্য দায়ী বা অন্য কোনো জিন আছে, মানে ফুলের বৈশিষ্ট্যের জন্য দায়ী, ঠিক আছে? এবার এর যদি হোমোলোগাস ক্রোমোজোম, যেটাকে আমি দেখো লাল কালি দিয়ে করে নিয়ে এসেছি, দেখো লাল কালি দিয়ে করে নিয়ে এসেছি, এটা যদি এভাবে থাকে তাহলে দেখো এরও দেখো আমি লোকাসগুলোকে দেখো আমি দেখতে পাচ্ছি, পাচ্ছ নিশ্চয়ই লোকাসগুলিকে। তাহলে এটা কি? লোকাস লোকাস লোকাস। এবার দেখো অ্যালিলটাকে বোঝানোর জন্য আমি এখানে সবুজ কালার করেছি। তাহলে এখানে কি আছে? ওই লোকাসের এগেনস্টে বা ওই জিনের এগেনস্টে নির্দিষ্ট অ্যালিলগুলো রয়েছে। তাহলে নীলটা যদি এটার আর এটা যদি সমসংস্থ ক্রোমোজোম হয়, এই দুটো যদি সমসংস্থ ক্রোমোজোম হয় তাহলে এগুলো যদি লোকাস হয় এবং এই ক্রোমোজোমটা যদি লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন হয় তাহলে এর মধ্যে কি থাকবে? ঠিক ক্যাপিটাল টি থাকবে। আর এটার মধ্যে কি থাকবে? তাহলে অবশ্যই স্মল টি থাকবে, তাই তো? আর এই দুটোর মধ্যে কি হবে? তাহলে এটা দেখো ক্যাপিটাল টি, এটা কি হবে? স্মল টি। তাহলে এই দুটো পয়েন্টকে আমরা কি নাম দিলাম? অ্যালিল। ব্যাপারটি ক্লিয়ার হয়েছে তো? অ্যালিল কি না, একটি জিনের একাধিক রূপভেদ, ওই যে বিলঙ্গিং টু ইচ আদার, এই পয়েন্টটাকে আমি কি নাম দিলাম? অ্যালিল বা অ্যালিলোমর্ফ, ঠিক আছে? তাহলে আবার আমি দেখাচ্ছি। তাহলে এই দুটো দেখো হচ্ছে সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম, জিনের নির্দিষ্ট পয়েন্টটাকে আমরা বলছি লোকাস, এবং ওই জিনের যদি একাধিক রূপভেদ থাকে তখন সেটাকে আমি কি নাম দিচ্ছি? না সেটাকে আমি নাম দিচ্ছি হচ্ছে অ্যালিল বা অ্যালিলোমর্ফ। হলো তাহলে একটি জিনের যদি একাধিক রূপভেদগুলোকে অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলে তাহলে ক্যাপিটাল টি বা স্মল টি এদের অনেকগুলো অ্যালিল বা অ্যালিলোমর্ফ থাকতে পারে, সেটা সমরূপেও থাকতে পারে, বিষমরূপেও থাকতে পারে। তাহলে সেই সমরূপ বা বিষমরূপ এই জিনিসগুলো কি কি? তাহলে এবার আসবো আমরা 1 নাম্বার 2 নাম্বার, নেক্সট আসি আমরা 3 নাম্বার পয়েন্টে। তাহলে 3 নাম্বার পয়েন্ট আমরা দেখলাম, ধরো এটা করেছিলাম, আবার এটা করেছিলাম, তাই তো?
এখানে যদি ক্যাপিটাল টি জিন থাকে, এখানেও তাহলে ধরো ক্যাপিটাল টি বা স্মল টি দুটোই থাকতে পারে, আমি একভাবে দেখানোর চেষ্টা করছি। তাহলে এই দুটো হচ্ছে সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে দেখো এখানে ক্যাপিটাল টিটা কি, লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন বা অ্যালিল, লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন বা অ্যালিল। তাহলে এটাকে আমরা কি নাম দিতে পারি, বিশুদ্ধ বলতে পারি কি, বিশুদ্ধ। তাহলে বিশুদ্ধ কি বলবো, টি আছে, তাহলে কি বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ লম্বা, তাই তো। এবার আরেকটা ধরো এখানে আমি করলাম এই 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 পয়েন্টটা, এই পয়েন্টটা ধরো এখানে স্মল টি, এখানেও কি হবে তাহলে স্মল টি, আমি একই রকম রূপভেদে করাচ্ছি। এবং মনে রাখবে আমরা কি জানি, পাইসার স্যালাইভাম যার ক্রোমোজোম নাম্বার কি 2n = 14, অর্থাৎ 7 জোড়া ক্রোমোজোম রয়েছে মোটর গাছে, 7 পেয়ার। তাহলে এগুলো কি এক একটা জোড়া। তাহলে একটি নির্দিষ্ট জোড়ার ক্রোমোজোমের মধ্যে যেই জিনটা থাকবে, অপর জোড়া ক্রোমোজোমের মধ্যে কিন্তু সেরকম মানে সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে সেই জিনটাই উপস্থিত হতে হবে। যদি এখানে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিনটা থাকে, তাহলে লম্বা বৈশিষ্ট্যের জন্য জিনগুলো, সেটা খর্ব হতে পারে বা লম্বা ক্যাপিটাল টি হতে পারে, সে হবে। কিন্তু এটার মধ্যে অন্য কোনো বৈশিষ্ট্য কিন্তু আসবে না, ধরো ফুলের বর্ণ বা ধরো ফলের আকৃতি ইত্যাদি কিন্তু আসবে না। তাহলে এটা যদি বিশুদ্ধ লম্বা হয়, তাহলে এটা কি হবে, বিশুদ্ধ বেটে, বা যেটাকে আমরা কি বলি খর্ব, বিশুদ্ধ বেটে বা খর্ব। ঠিক আছে। এবার ধরো এটার মধ্যে আমি, এই ছবিটার মধ্যে আমি দেখানোর চেষ্টা করি, এটা আমি মুছে দেই। ধরো এখানে ক্যাপিটাল টি রয়েছে, এবার এটার মধ্যে আমি করলাম স্মল টি, সমসংস্থ ক্রোমোজোম তো, তাহলে এটার মধ্যে করলাম দেখো স্মল টি, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে সংকর, সংকর, বা যেটাকে আমরা কি নাম দেব ইংরেজিতে, হেটারোজাইগাস। ঠিক আছে। তাহলে একটা সমসংকর জীব আর একটা কি হয়ে গেল, বিষম সংকর জীব। তাহলে সমসংস্থ ক্রোমোজোমের যদি একই রকম বৈশিষ্ট্য থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে হোমোজাইগাস ক্যারেক্টার। আর যদি বিষমরূপ কোনো ক্যারেক্টার্স থাকে, এই যে ক্যাপিটাল টি স্মল টি, সেটাকে আমরা কি বলবো, হেটারোজাইগাস। হেটারোজাইগাস সবসময়ের জন্য কি হবে না, সংকর তৈরি হবে, সংকর তৈরি হবে। এবার এটা কি সংকর তৈরি হবে সেটা একটু হয়তো মাথার মধ্যে একটু ঘোরাফেরা করছে, সেটাও আসছি আমি পরের পয়েন্টটার মধ্যে। আর যদি ধরো তোমাকে আমি এটা বলি স্মল টি, তাহলে এটা তুমি বুঝেই গেছো, বিশুদ্ধ বেটে। কিন্তু কথাটা কি, বিশুদ্ধ অর্থাৎ পিওর, এই টার্মটা কিন্তু যদি না ইউজ করো পরীক্ষার খাতায়, তাহলে ইউ গেট বিগ 0। তাহলে এটা বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ বেটে, এটা সংকর, লম্বা না বেটে, একটু সাসপেন্সে থাকা যাক। তাহলে এটা গেল হোমোজাইগাস, হেটারোজাইগাস। বেশ ভালো কথা। এবার আসো নেক্সট পয়েন্টটার মধ্যে, অর্থাৎ 4 নম্বরে। দেখা যাচ্ছে মেন্ডেল এরকম লম্বা বেটে বৈশিষ্ট্যগুলি যখন ক্রস করে করে নতুন একটা বৈশিষ্ট্য করেছিলেন বা নতুন ক্যারেক্টার্স পাচ্ছিলেন, তখন দেখা যায় ক্যাপিটাল টি বা স্মল টি যখন তৈরি হয়, এটা কোত্থেকে তৈরি হয়, একটা ছিল ধরো, এটা আমি এক সংকর জননে বোঝাবো। ধরো এই দুটো বৈশিষ্ট্য আমরা নিয়েছি, ক্যাপিটাল টি স্মল টি এরকম একটা বৈশিষ্ট্য নিয়েছি। প্রথম যে জেনারেশনটাকে আমরা কি নাম দিয়েছি, প্যারেন্টাল, মানে পি জেনারেশন। এর থেকে নিশ্চয়ই কি একটি গ্যামেট বেরোবে, এটা থেকে ধরো ক্যাপিটাল টি স্মল টি, এটা থেকেও কি বেরোবে, ক্যাপিটাল টি স্মল টি। এগুলোকে আমরা নাম দিব কি জি। পি মানে প্যারেন্টাল বা জনিত্রজনু, আর জি মানে গ্যামেট তৈরি হলো। এবার এটা এটার থেকে আবার যখন ক্রস হবে, এটা 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 ইত্যাদি ইত্যাদি, এগুলো আমি পরবর্তী দেখাচ্ছি। হওয়ার পরে প্রথম যে জিনিসটা তৈরি হবে সেটাকে বলবো আমরা F1, অর্থাৎ জনিত্রজনু থেকে প্রথম যে আমরা জেনারেশনের মধ্যে যে বৈশিষ্ট্যগুলি পাবো সেটাকে আমরা কি নাম দেব, F1। 1 মানে হচ্ছে ফার্স্ট, আর F কে ইংরেজিতে বলি আমরা ফিলিয়াল জেনারেশন, ফিলিয়াল অর্থাৎ ফার্স্ট ফিলিয়াল জেনারেশন। ঠিক আছে। এবার এই ফার্স্ট ফিলিয়াল জেনারেশনের মধ্যে F1 জনুর মধ্যে যে আমরা জীবগুলো বা অপত্যগুলো পেয়েছি, সেগুলোর মধ্যেও যদি আমরা আবার বা স্বনিষেক ঘটাই বা সেগুলোর মধ্যেও যদি আমরা আবার সংকরণ করি, তাহলে নেক্সট যে জেনারেশনটা পাবো সেটাকে বলবো আমরা F2 জেনারেশন, মানে সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। তাহলে প্রথম হলো ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, তারপরে হলো কি সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। তো দেখা যাচ্ছে প্রথম অপত্য বংশে যে জীবটি তৈরি হয়, ধরো আমি প্রথম উদাহরণটাতে চলে যাই,
ক্যাপিটাল টি স্মল টি একটা পেয়েছি, এরকম একটা কোনো বৈশিষ্ট্য পেয়েছি, তাহলে এটাকে আমি কি নাম দিয়েছি? শঙ্কর। শঙ্কর নাম দিয়েছি। এবং এটা কি হয়েছে? প্রথম অপত্য বংশ মানে F1 জেনারেশনে তৈরি হয়েছে না, ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে তৈরি হয়েছে না? তাহলে এখানে যে শঙ্কর নাম দিয়েছি সেটা সব, তাহলে এখানে দেখো এটার মধ্যে দুটো গ্যামেট আছে না, একটা টি, একটা কি স্মল টি, অর্থাৎ লম্বা বৈশিষ্ট্য, আরেকটা কি হচ্ছে? বেটে বৈশিষ্ট্য। কিন্তু এটা যখন শঙ্কর মানে প্রথম অপত্য বংশে তৈরি হচ্ছে, সেখানে সব অপত্যগুলোকেই আমরা লম্বা নাম দিলাম। কেন? কারণ এই সূত্রটাকে আমরা বললাম প্রকটতার সূত্র। প্রকটতার সূত্র অর্থাৎ ল অফ ডমিনেন্স, প্রকটতার সূত্র। অর্থাৎ প্রথম অপত্য বংশে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত পায়, কি বললাম? প্রথম অপত্য বংশে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত পায় সেই বৈশিষ্ট্যটাকে আমরা কি বলবো? প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্যটি প্রকাশিত পেল না, অর্থাৎ ওই বৈশিষ্ট্যটা কি থাকলো? সুপ্ত অবস্থায় থাকলো, সেটা হতে পারে F2 জেনারেশনে গিয়ে প্রকাশিত পাবে, সেই বৈশিষ্ট্যটাকে আমরা নাম দিলাম প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। বুঝতে পারছো? তাহলে প্রথম অপত্য বংশে সবসময়ের জন্য প্রকট বৈশিষ্ট্য হবে এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় থাকবে, সেটাকে আমরা পরের জেনারেশনে পাবো। ঠিক আছে? ধরো এবার তাহলে বাবা এবং মা দুজনেই ধরো লম্বা, তাহলে কিন্তু প্রকটতার সূত্র অনুযায়ী কি বলে? প্রথম সন্তান যে হবে সে লম্বাই হওয়ার চান্স বেশি। কিন্তু এদের মধ্যেও কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। কিন্তু নর্মালি ল অফ ডমিনেন্স বা প্রকটতার সূত্র অনুযায়ী যদি প্যারেন্টাল জেনারেশনের যা ক্যারেক্টার্স বা যা বৈশিষ্ট্যগুলো, সেটা প্রথম সন্তানের মধ্যে সেটাই হওয়ার চান্স থাকে, অর্থাৎ প্রকটভাবে প্রকাশিত পায়। আর সুপ্ত বৈশিষ্ট্যটা যেটা প্রকাশিত পেল না, সেটাকে নাম দিলাম আমরা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এটা গেল প্রকট মানে ডমিনেন্স ক্যারেক্টার, আর এটা হচ্ছে প্রচ্ছন্ন মানে রিসেসিভ ক্যারেক্টার। তাহলে ধরো এই দুটো বৈশিষ্ট্য, প্রথম যে বৈশিষ্ট্যটা প্রকাশিত পেল সেটা হচ্ছে প্রকট, আর এই বৈশিষ্ট্যটাকে চুপ করে বসে আছে অর্থাৎ প্রকাশিত পাইনি, তাহলে এটা কি? প্রচ্ছন্ন। সে আবার পরের বৈশিষ্ট্যতে প্রকাশিত হতে পারে। এটা গেল 4 নাম্বার। নেক্সট আসি 5 নাম্বার বৈশিষ্ট্যের মধ্যে বা 5 নাম্বার ক্যারেক্টারসের মধ্যে। তাহলে প্রথমে আমরা ফ্যাক্টর সম্পর্কে জানলাম, জিনের লোকাস সম্পর্কে জানলাম, অ্যালিল সম্পর্কে জানলাম, প্রকট প্রচ্ছন্ন সম্পর্কে জানলাম, সমসংকর বিষমসংকর, হোমোজাইগাস হেটেরোজাইগাস এরূপ সম্পর্কে জানলাম। এবার যে আরেকটা জিনিস থাকবে সেটা হলো একটা ফেনোটাইপ বৈশিষ্ট্য, আরেকটাকে আমরা কি বলি? জেনোটাইপ বৈশিষ্ট্য। ফেনোটাইপ আর জেনোটাইপ। তার মানে এই টার্মগুলো যদি তোমার ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু মেন্ডেলের যখন ক্রস করাবো তখন কিন্তু এই জিনিসটাকে অতটা ক্লিয়ার হবে না। তাই এই টার্মগুলো তোমার ক্লিয়ার করা জরুরি। চ্যাপ্টারটি পুরো কনসেপচুয়াল চ্যাপ্টার, বোঝার চ্যাপ্টার। আশা করি তোমরা এটা মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ফেনোটাইপ মানে কি? যে বৈশিষ্ট্যগুলো খালি চোখে দেখা যাচ্ছে। তার মানে খালি চোখে আমরা কি দেখতে পাই? দেখো তো আমার কি বৈশিষ্ট্য দেখা যায়? আমি একটি লম্বা একটা মানুষ, তাই তো? চশমা পরেছি, চুলগুলো মোটামুটি কালো কিন্তু মাঝখানে একটু সাদা আছে, এই তো ব্যাপার। তাহলে আমার যে বাইরের বৈশিষ্ট্যগুলো, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলোকে আমরা কি বলি? বাহ্যিক, তাই না? এক্সটার্নাল বাহ্যিক বৈশিষ্ট্যগুলোকে আমরা বলবো হচ্ছে ফেনোটাইপ। মানে যে বৈশিষ্ট্যগুলো তুমি খালি চোখে দেখতে পারবে, অর্থাৎ বাইরে থেকে বোঝা যাবে। তাহলে এবার বায়োলজিক্যালি আসি। লম্বা গাছ, বেটে গাছ, তুমি দেখতে পাচ্ছ এ লম্বা মোটর গাছ, এ বেটে মোটর গাছ। তাহলে বাহ্যিক বৈশিষ্ট্য কি না? এ লম্বা, এ বেটে, তা তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ। এগুলো হলো ফেনোটিপিক বৈশিষ্ট্য আর ফেনোটাইপ। আর যে বৈশিষ্ট্যগুলো হচ্ছে জিনগত বৈশিষ্ট্য, অর্থাৎ জেনেটিক ভাবে আসে, জিনগত, যেগুলো তুমি খালি চোখে দেখতে পারবে না, যেগুলো দেখার জন্য তোমাকে অবশ্যই অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ দরকার হবে। অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ দরকার হবে, সেটাকে বলবো আমরা জেনোটাইপ। তাহলে ফেনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্য যেটা তুমি খালি চোখে দেখতে পারবে, আর যে বৈশিষ্ট্যগুলো জিনগত বৈশিষ্ট্য অর্থাৎ ইন্টারনাল ক্যারেক্টার্স, তাকে আমরা নাম দিব হলো জেনোটাইপ। এই হলো আমাদের মেন্ডেলের সূত্রাবলী বা মেন্ডেলের ক্রসগুলি পড়ার আগের একটি জেনারেল কনসেপ্ট।
এবার আমরা ডিরেক্টলি মেন্ডেলের ক্রসগুলোর মধ্যে ঢুকে যাব। তাহলে আমি আগেই বলেছি মেন্ডেল দুটো ক্রসের কথা বা দুটো জিনিস মটর গাছের ওপর নিয়ে তার মধ্যে বিভিন্ন ভ্যারাইটির মধ্যে ক্রস করেছিলেন। করতে করতে তিনি বিভিন্ন সূত্রাবলী দিয়েছিলেন। তো তার মধ্যে প্রথম যে জিনিসটা আসি সেটাকে আমরা বলবো হচ্ছে মনোহাইব্রিড ক্রস, বা যেটাকে আমরা বলি কি এক সংকর জনন, তাই না? মনোহাইব্রিড ক্রস বা যেটাকে আমরা বলতে পারি এক সংকর জনন। তো এ প্রসঙ্গে এক সংকর জনন শুরু করার আগে এই যে মটর গাছ নিয়ে আমি আলোচনা করছি, অনেকের এবার প্রশ্ন, স্যার আমার বাড়িতে তো আম গাছে ভর্তি, জাম গাছে ভর্তি, নারকেল গাছে ভর্তি, তো আপনি মটর গাছ নিয়ে কেন পড়েছেন? আমি পড়িনি, মেন্ডেল মটর গাছের ওপরই তার সূত্রাবলীগুলি করেছিলেন। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে মটর গাছ হচ্ছে তোমার ইজিলি অ্যাভেলেবেল, মানে সব সময় তুমি পেতে পারো। ছোট্ট একটি আবদ্ধ স্থানে বা ছোট্ট একটি বাগান থাকলেও মটর গাছ চাষ করা যায়। 2 নাম্বার। 3 নাম্বার, মটর ফুল হচ্ছে উভলিঙ্গ। উভলিঙ্গ হলে কি হবে? তার মধ্যে তুমি স্বপরাগযোগ ঘটাতে পারবে, অর্থাৎ একই ফুলের মধ্যে পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র দুটোই আছে, ঠিক? এবং মটর গাছের 1 বর্ষজীবী, অর্থাৎ মটর গাছ 1 বছর বাঁচে। তার ফলে কি হবে? যখন একটা মটর গাছের সাথে একটা মটর গাছে ক্রস করব, তাহলে আমরা কি খুব তাড়াতাড়ি কি রেজাল্টগুলো পেতে পারবো, যে কে লম্বা হবে নাকি কে বেটে হবে, কে শঙ্কর লম্বা হবে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এরকম যদি আমরা জিনিস পেয়ে যাই যে আমাদের হাতের কাছে আছে, তাড়াতাড়ি ফল দিচ্ছে এবং আমরা জিনিসটাকে নিয়ে খুব সহজেই পরীক্ষা নিরীক্ষা চালাতে পারছি, তাহলে সেই জিনিসটাই নিশ্চয়ই আমরা সিলেক্ট করব। সেই জন্য মেন্ডেল মটর গাছকে তার পরীক্ষার জন্য নির্বাচিত করেছিলেন। এবার নির্বাচন করার আগে মেন্ডেল কি করেছিলেন না, মটর গাছের আমরা আগেই জেনেছি ক্রোমোজোম সংখ্যা কি 2n = 14, অর্থাৎ সেখানে কি আছে 7 জোড়া ক্রোমোজোম আছে। তো এই 7 জোড়া ক্রোমোজোমগুলো আমি তোমাদেরকে একটি চার্টের সাহায্যে যদি দেখাই, তাহলে দেখবে এই 7 জোড়া বৈশিষ্ট্যগুলোকে আমি যদি এখানে আমি করে দেই, তাহলে দেখো এখানে আমি দেখতে পাচ্ছি, আগে একটু তোমাদেরকে এখানে দেখাই, এই 7 জোড়া যে বৈশিষ্ট্যগুলো আছে, 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে তিনি কাজ করেছিলেন। তো বৈশিষ্ট্যগুলো কি কি আমি যদি এখানে এখন রেখে দেই, ধরো এটা এই 7 জোড়া বৈশিষ্ট্যগুলো, তাহলে দেখো এই 7 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে প্রথমে তিনি নিয়েছিলেন বীজের আকার। 2 নাম্বার বীজের বর্ণ। বীজের আকারটা কিরকম, এই ছবিটা থেকে আসো, কিছু কিছু বীজগুলো কিরকম হচ্ছে, একটু গোলাকার হচ্ছে এই, আবার কিছু কিছু বীজ কি হচ্ছে একটু কুঞ্চিত, মানে একটু খাঁজ কাটা, ঠিক আছে? গোলাকার বৈশিষ্ট্যের জন্য নিশ্চয়ই দায়ী জিন থাকবে, এতক্ষণে হয়তো ওই আগের পার্টটা থেকে শিখে গেছো। আবার কুঞ্চিতর জন্য একটি নির্দিষ্ট জিন থাকবে। তাহলে এখানে প্রথম যেটা আমি যেটা এই পাশে লিখছি, আমার লেফট সাইডে লিখছি, সেগুলো সবই কিন্তু কি না প্রকট, এগুলো সবই হলো প্রকট বৈশিষ্ট্য। আর রাইট সাইডে যেগুলো লিখবো সেগুলো সবই হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ এই দুটো বীজের মধ্যে যদি আমরা সংকরণ বা ক্রস করি, তাহলে প্রথম অপত্য বংশের সব বীজগুলোই কি হবে, গোলাকার হবে, তাই না? আর প্রচ্ছন্ন এটা কি থাকবে, সুপ্ত অবস্থায় থাকবে। তাহলে এটা হলো একটা বীজের আকার। তাহলে দেখো আমি আবার দেখাচ্ছি, এখানে বীজের আকার কি গোলাকার, আর একটা কি আছে কুঞ্চিত, দেখো জোড়ায় জোড়ায় আছে না। 2 নাম্বার কি আসি, বীজের বর্ণ। বীজের বর্ণটা কি, যে মটর গাছের বা মটরশুঁটির যে বীজের বর্ণটা তুমি দেখেছো, তার মধ্যে কি আছে, একটা হলুদ আর একটা কি আছে তোমার সবুজ। তাহলে এটা গেল হচ্ছে বীজের আকার, কিরকম গোল কুঞ্চিত, বীজের বর্ণ হলুদ এবং সবুজ। 3 নাম্বার আসি হচ্ছে ফলের আকৃতি। এটা হচ্ছে মটরশুঁটির যে গাছটা, দেখো ফলের আকৃতি কি আছে, এই যে মটরশুঁটিটা দেখো পরিপুষ্ট, মানে একদম হৃষ্টপুষ্ট আর কি। আর এটা দেখো আবার একটু খাঁজ কাটা, তাহলে এগুলো হচ্ছে প্রকট, এটা কি প্রচ্ছন্ন। 4 নাম্বার ফুলের বর্ণ, অর্থাৎ মটরশুঁটির যে ফুলটা আছে সেটা কি, একটা হলো তোমার সবুজ আর একটা কি হলুদ। তাহলে প্রকটকে সবুজ, প্রচ্ছন্ন হলুদ। এবার আসো হচ্ছে ফুলের বর্ণ, আগেরটা ছিল হচ্ছে ফলের বর্ণ, অর্থাৎ সবুজ এবং হলুদ। ফলটা কিরকম, এবার আসো ফুল, একটা হলো বেগুনি আর একটা কি তোমার সাদা।
ফুলের অবস্থান মানে ফুলটা কোথায় আছে, ধরো এটা হচ্ছে মটর গাছের একটা শাখা, এরকম একটা শাখা, ঠিক আছে। এবার ফুলগুলো ধরো এই স্থানটার মধ্যে আছে, এখানে এই স্থানটার মধ্যে, আবার কিছু কিছু ফুল দেখা যাচ্ছে একটু উপরের দিকে আছে এরকম এইভাবে। তাহলে এই ফুলগুলো যেগুলো দেখো এই পর্ব মধ্যে আছে, মানে একটু অ্যাঙ্গেল করে আছে, এটাকে আমরা কি বলি, কাক্ষিক বলি না, কক্ষের মধ্যে আছে না, তাহলে এটা হলো কাক্ষিক। আর এটা দেখো কি আছে, উপরে আছে না, তাহলে এটা কি, অগ্রস্থ। তাহলে কি বললাম, ফুলের অবস্থান কি, একটা হলো কাক্ষিক, এই যে কাক্ষিক দেখো ছবির মধ্যে কাক্ষিক, আরেকটা কি আছে তোমার, অগ্রস্থ। আর আরেকটা কি, কাণ্ডের দৈর্ঘ্য, যেটাতে এতক্ষণে তোমরা শিখেই গেছো, কি, একটা হলো তোমার লম্বা, আরেকটা হচ্ছে তোমার বেটে বা কি আছে তোমার খর্বকারী বৈশিষ্ট্যগুলো দেখতে পাওয়া যায়। তাহলে মেন্ডেল 7 জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন। আবার বলি, বীজের আকার কি আছে বলো, গোল, কুঞ্চিত, বীজের বর্ণ হলুদ, সবুজ, ফলের আকৃতি পরিপুষ্ট, খাদযুক্ত, ফলের বর্ণ সবুজ, হলুদ, ফুলের বর্ণ বেগুনি, সাদা, ফুলের অবস্থান কাক্ষিক, শীর্ষস্থ অর্থাৎ শীর্ষে আছে, এবং কাণ্ডের দৈর্ঘ্য একটা হচ্ছে দীর্ঘ মানে লম্বা, আর একটা হচ্ছে খর্ব মানে বেটে। ঠিক আছে। এবার এই প্রসঙ্গে আরেকটা জিনিস, যেটা হলো যেগুলো মনে করো প্রকট বৈশিষ্ট্য, যেগুলোকে আমরা প্রকট বৈশিষ্ট্য লিখলাম, সেই প্রকট বৈশিষ্ট্যকে সবসময় আমরা কিন্তু বড় হরফে লিখবো। ওই যে সাসপেন্সে রেখেছিলাম একটি কথা, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, স্মল টি স্মল টি। আর যেগুলো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সেগুলোকে আমরা কিন্তু স্মল টি হরফে লিখব। তাহলে এইবার আমরা ডিরেক্টলি চলে আসি এক সংকর জনন, বা যেটা আমরা ইংরেজিতে কি বলি, মনো হাইব্রিড ক্রস। দেখো নামের মধ্যে একটা উত্তর পাচ্ছ, এক মানে কি, একটি। কি বলছে সংজ্ঞাটি, এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটি জীবের মধ্যে, আবার লক্ষ্য করো এক জোড়া মানে আমি এক জোড়া নিয়েছি, এক জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন দুটি জীবের মধ্যে যে ক্রস বা সংকরণ ঘটানো হয় তাকে আমরা নাম দেই এক সংকর জনন বা কি মনোহাইব্রিড ক্রস। তো মেন্ডেল এই এক সংকর জনন পরীক্ষাটি করতে গিয়ে কি কি নিয়েছিলেন, একটা নিয়েছিলেন হলো বিশুদ্ধ লম্বা মটর গাছ, তাই তো, আর তার সাথে বিশুদ্ধ খর্ব অর্থাৎ বেটে মটর গাছ। একটা লম্বা মটর গাছ আর একটা কি ছিল, বেটে মটর গাছ। লম্বা বৈশিষ্ট্যের জন্য যে অ্যালিলটা সেটা কি ক্যাপিটাল টি, আর খড়বের জন্য স্মল টি। তাহলে এখানে প্রকটকে এই যে ক্যাপিটালে লিখেছি লম্বা, আর প্রচ্ছন্নকে খর্ব বৈশিষ্ট্য। এটাকে তুমি এভাবে লিখতে পারো, ক্যাপিটাল টি এইভাবে আমি করে দিলাম, ক্যাপিটাল টি গ্রেটার দেন স্মল টি, লম্বা এবং খর্ব। তাহলে এটা কি হয়ে গেল, এটা প্যারেন্টাল হয়ে গেল না, মানে পি। এবার এটা থেকে কি বেরোবে, নিশ্চয়ই গ্যামেট বেরোবে। তাহলে এখান থেকে দেখো দুটোই তো অ্যালিল, তাহলে এখান থেকে এই একটা আর এখান থেকে কি এটা, তাহলে ক্যাপিটাল টি থেকে কি হলো, ক্যাপিটাল টি মানে লম্বা, আর স্মল টি থেকে স্মল টি। ঠিক আছে, কোনো সন্দেহ নেই। আবার বলছি, এই একটা হোমোলোগাস ক্রোমোজোম যদি হয়, এই একটা ধরো হোমোলোগাস ক্রোমোজোম, এখানেও কি থাকবে ক্যাপিটাল টি, এখানেও কি থাকবে ক্যাপিটাল টি, আর এটাতে যদি হয় এই 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 এই, তাহলে এখানেও কি হবে স্মল টি, এটাও কি হবে স্মল টি, তাই না? আর গ্যামেট হলে ক্যাপিটাল টি আর স্মল টি। এবার আসো F1 মানে প্রথম অপত্য বংশ। তাহলে এটা করলে কি হবে, এই দুটো মিলে ক্যাপিটাল টি স্মল টি, তাই তো? তাহলে এটা কি হচ্ছে বলো, শঙ্কর লম্বা, তাই না? শঙ্কর লম্বা। তাহলে এখানে কিন্তু 100% আমরা ক্যারেক্টারসটা পেলাম। ঠিক আছে, তো মেন্ডেল এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন, এই যে ক্যাপিটাল টি স্মল টি, এটা যেটা করেছিলেন, তিনি কি করেছিলেন, বিভিন্ন রকমভাবে কিন্তু পুংকেশর চক্রে পুংধানী নিয়ে অপর একটি মটর গাছের গর্ভমুণ্ডে গিয়ে স্থানান্তরিত করেছিলেন, এবং এই প্রক্রিয়ার জন্য তিনি 3টে পদ্ধতি করেছিলেন। সেই পদ্ধতিগুলো আমি ছোট্ট করে এখানে লিখে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শুনবে। ধরো মটর গাছ তো উভলিঙ্গ ফুল, তাহলে এটা কি বিশুদ্ধ লম্বার জন্য বৈশিষ্ট্য, আর এই মটর গাছটা কি বিশুদ্ধ খর্ব বা বেটের জন্য বৈশিষ্ট্য না? তিনি কি করলেন,
এই লম্বা যে বৈশিষ্ট্যটা এটাকে তিনি মেল রূপে স্থানান্তর করেন, মানে পুরুষ। এই সাইনটা কিন্তু পুরুষ। আর এই খর্ব যে বৈশিষ্ট্য সেটাকে তিনি স্ত্রী। ঠিক আছে, এবার মটর ফুল যেহেতু উভলিঙ্গ, তিনি কি করলেন, এই বৈশিষ্ট্যটা অর্থাৎ এই যে বেটে যে বৈশিষ্ট্যটা আছে এর পুংধানীটাকে মানে অ্যান্থারটাকে তিনি ফরসেপ বা চিমটার সাহায্যে দূরে সরিয়ে দিলেন বা ওখান থেকে ফেলে দিলেন। ঠিক আছে, তাহলে কোনো একটা ধরো এই মেল মটর গাছের যদি আমি রিমুভ করে দেই অ্যান্থারকে বা পুংধানীটাকে, তাহলে এর কি পড়ে থাকবে, স্ত্রীধানী পড়ে থাকবে। আর এরটার মধ্যে মনে করো নর্মাল যেটা আছে তো আছে। এই প্রসেসটাকে তিনি নাম দিলেন হলো ইমাসকুলেশন। ইমাসকুলেশন অর্থাৎ কোনো একটা ফুলের থেকে আমরা কি করলাম, অ্যান্থার অর্থাৎ পুংধানীকে ওখান থেকে ফরসেপের সাহায্যে রিমুভ করে দিলাম। কেন? যাতে যেহেতু উভলিঙ্গ ফুল স্বপরাগযোগ না হয়। কারণ মেন্ডেলের টার্গেট ছিল এই ফুলগুলোর মধ্যে কি করানো না, ইতর পরাগযোগ ঘটানো। তাহলেই তো কি নতুন একটা বৈশিষ্ট্য উৎপাদন হবে না, ইতর পরাগযোগ কি নতুন একটা ভ্যারাইটি বা নতুন একটা বৈশিষ্ট্য আসবে। ইমাসকুলেশন করার পরেও কিন্তু তিনি থেমে থাকেননি। তিনি পরবর্তীতে আরেকটা টেকনিক করলেন, সেটা হচ্ছে ব্যাগিং। অর্থাৎ যেই ফুলটা থেকে ধরো পুংকেশরটাকে তিনি সরিয়ে দিয়েছেন মাটিতে বা টবে থাকাকালীনই, ওই গাছটা বা ফুলটার দিকে একটি পলিথিন ব্যাগ বা কাগজের কোনো একটা কভার দিয়ে তিনি আটকে দিয়েছিলেন বা কভার করে রেখেছিলেন। কেন স্যার? তার কারণটা হচ্ছে ধরো পতঙ্গ আসলো বা বায়ু থেকে কোনো পরাগধানী চলে আসলো বা কোনো পতঙ্গ ওই ফুলটার মধ্যে গিয়ে বসলো। এবার পতঙ্গর হাতে বলো পায়ে বলো কোনো যদি পরাগধানী লেগে থাকে তাহলে কি হবে, ইতর পরাগযোগ হয়ে নতুন একটি ফুলের তৈরি হতে পারবে। তো যাতে বাইরে থেকে কোনো তোমার পুংকের ধানী বা কোনো রেণু ওই ফুলের মধ্যে এসে না পড়ে, তার জন্য তিনি কি করলেন, ব্যাগিং টেকনিকটা করলেন। অর্থাৎ প্রথমে তিনি করলেন ইমাসকুলেশন, তারপরে কি করলেন, ব্যাগিং। এবার কোনো একটা ফুলের থেকে ধরো পুংধানী বা গর্ভমুণ্ডটা নিয়ে তিনি তুলির সাহায্যে অপর একটা ফুলের মধ্যে তিনি স্থানান্তরিত করলেন, মানে নিজের ইচ্ছা মতো। এটাই তো ইতর পরাগযোগ। মানে আমি আমার বৈশিষ্ট্য, আমার কাছে যে ক্যারেক্টারসটি আছে বা আমার কাছে যে নতুন একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা আমি কি করব, আমার চাহিদা বা ইচ্ছা মতো আমি অপর একটা ফুলের মধ্যে স্থানান্তরিত করব। করার ফলে এই বৈশিষ্ট্যটাকে আমরা নাম দিলাম ডাস্টিং। তাহলে প্রথম ক্যারেক্টারসটা কি বললাম, ইমাসকুলেশন অর্থাৎ রিমুভিং অফ অ্যান্থার, অর্থাৎ পুংধানীটাকে কেটে বাদ দিয়ে দেওয়া। কিভাবে, কোনো চিমটার সাহায্যে বা ফরসেপ দিয়ে তুলে। 2 নাম্বার, ফুলটাকে ব্যাগিং করে দেওয়া যাতে বাইরে থেকে কোনো রেণু বা পরাগধানী না আসতে পারে। আর 3 নাম্বার, কোনো পরাগধানী বা পুংধানী নিয়ে অপর একটা ফুলের মধ্যে স্থানান্তরিত করে বৈশিষ্ট্যগুলি পেয়ে যাওয়া। এভাবে তিনি দেখো ক্যাপিটাল টি বা স্মল টি অর্থাৎ প্রথম অপত্য বংশ, যেখানে দেখো আমি এখানে লিখেছি F1, একটি বৈশিষ্ট্য পেলেন। এবং এই বৈশিষ্ট্যটা দেখে দেখো একটু অবাক করার মতো বিষয় যে সব বৈশিষ্ট্যগুলোই বা সব মটর গাছগুলোই কিন্তু লম্বা বৈশিষ্ট্য হলো। কারণ প্রকটতার সূত্র অনুযায়ী আমরা জেনেছি লম্বা খর্বের ওপর প্রকট। ঠিক আছে, এবার তিনি কি করলেন, এই ক্যাপিটাল টি বা স্মল টি, এখানে যে বৈশিষ্ট্যগুলো তিনি পেয়েছিলেন, এই যে ক্যাপিটাল টি স্মল টি, এই বৈশিষ্ট্যগুলো বা এই মটর গাছগুলো তিনি যে পেয়েছিলেন, এগুলোর মধ্যে আবার ঘুরিয়ে ফিরিয়ে এর ফুল থেকে ওই ফুল, এর থেকে ওই নিয়ে তিনি আবার স্বপরাগযোগ ঘটালেন। ঘটানোর পরে তাহলে আমরা কি পাবো, নেক্সট জেনারেশন বা F2 জেনারেশন পাবো না? ওই যে F1 জেনারেশন বা ফার্স্ট ফিলিয়াল জেনারেশন, F2 মানে কি সেকেন্ড ফিলিয়াল জেনারেশন। এবং এখানে যে বৈশিষ্ট্যগুলো পাবো, তাহলে দেখো এখান থেকে ক্যাপিটাল টি স্মল টি থেকে আমরা দুটো গ্যামেট পাবো না, একটা ক্যাপিটাল টি, একটা কি পাবো স্মল টি। তার মানে একটি পুরুষ লম্বা, তারপরে কি বলো একটি পুরুষ বেটে, আরেকটি কি স্ত্রী লম্বা, আরেকটি কি স্ত্রী বেটে। এবার যখন এই F2 বৈশিষ্ট্যটাকে আমরা পাবো, সেটাকে চেকারবোর্ড বা পানেট স্কোয়ার এইভাবে আমরা প্রকাশিত করতে পারি। এই ধরো একটা চেকারবোর্ড এরকম এইভাবে প্রকাশিত করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি কি পেলাম, একটি লম্বা বৈশিষ্ট্য, আর একটা কি পেলাম বলো, একটি বেটে বৈশিষ্ট্য। দেখা যাচ্ছে? তাহলে এদিকে ধরো পুরুষ এই, আর এটা কি তোমার স্ত্রী, তাই না? এখান থেকে কি দুটো গ্যামেট, ক্যাপিটাল টি, এটা কি বলো স্মল টি,
আবার এখানেও কি স্ত্রী গ্যামেট ক্যাপিটাল টি, আবার কি হবে স্মল টি না হলো। এবার পুরুষের সাথে কি স্ত্রীর আবার তিনি মিলন ঘটিয়েছিলেন, মানে একটি পুং পুষ্পের সাথে স্ত্রী পুষ্প, স্ত্রী পুষ্পের সাথে পুং পুষ্প, এইভাবেই তো তিনি বিভিন্ন ভ্যারাইটিগুলো তৈরি করেছিলেন। তাহলে প্রথমে কি ধরো আমি এটা থেকে করছি, এটা করলে কি হবে ক্যাপিটাল টি না। আবার দেখো এটা করলে ক্যাপিটাল টি স্মল টি। এ প্রসঙ্গে একটা কথা বলি, কেউ যদি আগে স্মল টি ক্যাপিটাল টি লেখে তাহলে কিন্তু হবে না, কারণ প্রকট বৈশিষ্ট্যটাকে আগে লিখতে হয়। এগুলোই স্টুডেন্টরা তোমরা পরীক্ষার সময় গিয়ে ভুল করে বসো। আবার দেখো এটার থেকে যদি এটা করি, এটা তাহলে কি হবে ক্যাপিটাল টি স্মল টি। আবার এটা করলে স্মল টি। তাহলে দেখো ক্যাপিটাল টি তাহলে কটা বৈশিষ্ট্য পেলাম, 1 2 3 4 নাম্বার, 4টা বৈশিষ্ট্য পেলাম না। তাহলে এটাকে আমি ধরো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটাকে আমি দিলাম কি 4 নাম্বার। তাহলে 1 নাম্বার বৈশিষ্ট্যটা আমি কি পেলাম ক্যাপিটাল টি, অর্থাৎ এ কি হবে বিশুদ্ধ লম্বা, ঠিক আছে। 2 নাম্বারে দেখো আর 3 নাম্বারে দেখো ক্যাপিটাল টি স্মল টি পেয়েছি, তাহলে এ কি শঙ্কর, তাহলে এ কি হবে বলো শঙ্কর লম্বা না, শঙ্কর লম্বা ওই যে প্রকটতা সূত্র অনুযায়ী। আর 4 নাম্বারে দেখো আমরা কি পেয়েছি, তাহলে এটা হচ্ছে 2 এবং 3। 4 নাম্বারে দেখো স্মল টি, তাহলে এটা কি হবে বিশুদ্ধ খর্ব, মানে বিশুদ্ধ বেটে। বোঝা গেছে? তাহলে আমি যদি উপরেরটা একটু মুছে দেই, তাহলে আমরা কি পেলাম দেখো 4টা বৈশিষ্ট্যের মধ্যে একটা পেলাম কি ধরো লম্বা বৈশিষ্ট্য ইস্টু বেটে, মানে খর্ব বৈশিষ্ট্য, তাই তো। লম্বা কটা 1 2 3টা না, সে শঙ্কর লম্বা সে পরে আসছি, লম্বা 3। আর বেটে কত 1, তা দেখো 3:1, মানে 3/4 এবং 1/4, অর্থাৎ 100%, ওই যে 100% যে শঙ্কর লম্বা হয়েছিল যেটা প্রথমে F1 জেনারেশনে, তার মধ্যে 75% হয়ে গেল দেখো লম্বা, আর 25% কি হয়ে গেল বেটে। যেহেতু এই বৈশিষ্ট্যগুলো দেখো তুমি বাইরে থেকে বুঝতে পারছো, তাহলে এটাকে আমরা কি নাম দিলাম ফেনোটিপিক বৈশিষ্ট্য, অর্থাৎ ফেনোটাইপ। আর যদি জিনগত বৈশিষ্ট্যগুলো কি কি সেটাকে আমরা কি নাম দিব না জেনোটাইপ। তার মধ্যে কি দেখো 1:2:1, কি করে এই যে 1টা দেখো বিশুদ্ধ লম্বা, এই বিশুদ্ধ কথা কিন্তু ইউজ করতে হবে, বিশুদ্ধ লম্বা বিল, শর্টকাটে বললাম। 2 এবং 3টা কি শঙ্কর লম্বা শল, শঙ্কর লম্বা। আর লাস্টেরটা কি বিশুদ্ধ বেটে বিবে, বিল শল বিবে। তাহলে এটা কি 1:2:1, ঠিক আছে। তাহলে এই গেল ফেনোটাইপিক বৈশিষ্ট্য এবং কি তোমার জেনোটাইপিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য করার পরে মেন্ডেল কি তার প্রথম সূত্র যেটা করেছিলেন সেটাকে আমরা কি বলি পৃথক ভবনের সূত্র, পৃথক ভবনের সূত্র, অর্থাৎ ল অফ সেগ্রিগেশন। কি বলেছে ওই যে একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই জীবের মধ্যে যখন আমরা জনন বা নিষেকটা করাচ্ছি তখন দেখো তারা এই বৈশিষ্ট্যগুলি একে অপরের সাথে দেখো মিশে যাচ্ছে না, তারা কি হচ্ছে গ্যামেট গঠনকালে নতুন একটি, দেখো গ্যামেট গঠনকালে নতুন একটি বৈশিষ্ট্য রূপে প্রকাশিত পাচ্ছে। অর্থাৎ তারা কি হচ্ছে যখন গ্যামেট তৈরি করছে তারা নিজেদের মধ্যে কি হয়ে যাচ্ছে পৃথক, মানে সেপারেট হয়ে যাচ্ছে। তাই দেখো পৃথক ভবনের সূত্রটি নাম দিলাম। যখন পরীক্ষা আসবে পৃথক ভবনের সূত্র খুব ইম্পর্টেন্ট 2 মার্কসের, তখন ওই পুরো লাইনটা কিন্তু তোমাকে বইয়ে যেভাবে আছে সেইভাবে সাজিয়ে লিখতে হবে। তাহলে এই গেল আমাদের মেন্ডেলের এক সংকর জনন বা মনোহাইব্রিড ক্রস, যার মধ্যে ফেনোটাইপিক রেশিও 3:1 আর জেনোটাইপিক 1:2:1। তাহলে মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষা থেকে এক সংকর জনন করার পর তিনি আরেকটি যে গুরুত্বপূর্ণ জনন করেছিলেন সেটা হলো দ্বিসংকরজন, দ্বিসংকরজন অর্থাৎ ডাইহাইব্রিড ক্রস।
এক সংকর মানে এক মানে দেখো মনো, আর দ্বি মানে এখানে দেখো ডাবল। এক সংকর আমরা কি করেছিলাম, এক জোড়া বৈশিষ্ট্য নিয়েছিলাম যেহেতু নামের মধ্যে উত্তর পেয়েছি। আর দ্বিসংকরে কি নিব, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিব না। তাহলে মেন্ডেল, আমি আবার যদি ওই 7 জোড়া বৈশিষ্ট্যের মধ্যে ফিরে যাই, মেন্ডেল দেখো এই যে কাণ্ডের দৈর্ঘ্য যেটা আমি করেছিলাম, এখানে লম্বা এবং খর্ব এই দুটোর মধ্যে তিনি মনোহাইব্রিড বা এক সংকর জননটা কিন্তু করেছিলেন। এবং দ্বিসংকর জনন করেছিলেন যখন, তার মানে সেখানে কি হবে, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য তাকে নিতে হচ্ছে। তখন তিনি কি করেছিলেন, হলুদ সবুজ, অর্থাৎ এই যে বীজের বর্ণ দেখতে পাচ্ছ, একটা হলুদ একটা সবুজ, তার সাথে তিনি গোলাকার এবং কুঞ্চিত এই যে দুটো বৈশিষ্ট্য নিয়ে তিনি কাজ করেছিলেন। অর্থাৎ তিনি কি কি নিয়েছিলেন, একটা হচ্ছে বীজের বর্ণ নিয়েছিলেন, আর একটা কি নিয়েছিলেন, বীজের আকার, তাই তো, বীজের বর্ণ এবং বীজের আকার। দেখো ভালো মতো, বীজের বর্ণ বীজের আকার, অর্থাৎ ওয়াই ওয়াই আর আর এর সাথে স্মল ওয়াই স্মল আর এই বৈশিষ্ট্যটি নিয়ে করেছিলেন। তাহলে আমি বৈশিষ্ট্যগুলো লিখি, তাহলে একটা বীজের বর্ণ আর একটা দেখো বীজের আকার। তাহলে দেখো ওয়াই ওয়াই এই যে অ্যালিলগুলো, তাহলে এটার জন্য কি, হলুদ হলুদ, আর আর মানে রাউন্ড অর্থাৎ গোল বীজপত্রযুক্ত, আর হলুদ এগেনস্টে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা কি না, সবুজ, আর বীজপত্রটা কি ছিল না, কুঞ্চিত, তাই তো। তাহলে দ্বিসংকর জনন এই যে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, একই প্রজাতিভুক্ত, প্রজাতি একই, পাইসাম স্যাটাইভাম, দুটি জীবের মধ্যে যে সংকরায়ন বা নিষেক ঘটানো হয় তাকে আমরা নাম দেই দ্বিসংকর জনন। তো আগের মতোই যেখানে যেমন বলেছিলাম ইমাসকুলেশন, ব্যাগিং, ডাস্টিং এগুলো পদ্ধতিগুলো করার পরে তিনি আবার ওই F1 F2 এই ক্রসগুলো কিন্তু পেয়েছিলেন। এবার আমরা এই জিনিসগুলো সম্পর্কিত অর্থাৎ দ্বিসংকর জননটা কি করে আসলো সেটা সম্পর্কিত আলোচনা করব। যেহেতু বোর্ডটা ছোট, আমি একটু উপরে আবার ছোট করে লিখি। ধরো এখানে বললাম ওয়াই ওয়াই আর আর এর সাথে স্মল ওয়াই স্মল আর, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে প্যারেন্টাল বা পি। এবার এটা থেকে নিশ্চয়ই কি হবে, গ্যামেট তৈরি হবে, এগুলো এখন আর কোনো কনফিউশন নেই। এটা থেকে কি হচ্ছে, ক্যাপিটাল ওয়াই, এটা থেকে কি হবে, ক্যাপিটাল আর, তাই না। এটা থেকে স্মল ওয়াই, এটা কি হবে, স্মল আর। এবার কি হবে, প্রথম অপত্য বংশ, মানে ধরো F1 মানে এটা এবং এটা মিলে কি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটা কিন্তু সংকর। আমি আবার বলছি, যেগুলো বড় হরফে সেগুলো কি বললাম, প্রকট বৈশিষ্ট্য, অর্থাৎ ক্যাপিটাল ওয়াই কার উপর প্রকট, স্মল ওয়াইয়ের ওপর, মানে হলুদ বৈশিষ্ট্য, ক্যাপিটাল ওয়াই কি হলুদ বৈশিষ্ট্য, সবুজ বৈশিষ্ট্যের ওপর প্রকট, তাই তো। আর ক্যাপিটাল আর দেখো, ক্যাপিটাল আর স্মল আর এর ওপর প্রকট, অর্থাৎ গোল বৈশিষ্ট্য, বীজের যে আকারটা গোল সেটা কুঞ্চিতের ওপর প্রকট, ঠিক আছে। এবার তাহলে এটা থেকে কি হবে, 4 ধরনের গ্যামেট বেরোবে না, 2 3 4। কি কি, একটা দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, অর্থাৎ কি হলুদ গোল, ক্যাপিটাল ওয়াই স্মল আর হলুদ কুঞ্চিত, স্মল ওয়াই ক্যাপিটাল আর সবুজ গোল, স্মল ওয়াই স্মল আর সবুজ কুঞ্চিত। তাহলে 4 ধরনের পুরুষ, আবার কি 4 ধরনের স্ত্রী। এই বৈশিষ্ট্যগুলো যখন আবার সংকরণ ঘটানো হবে তখন F2 জনুতে আমরা কটা বৈশিষ্ট্য পাবো, 4, 4 মিলে 16, 4 × 4 = 16। ওখানে যেমন দুটো পেয়েছিলাম এক সংকরে, ক্যাপিটাল টি স্মল টি থেকে কি একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, তাহলে 2 × 2 4, এখানে দেখো 4 × 4 কত হবে, 16। এবার এই বৈশিষ্ট্যগুলোকে আবার আমরা নতুনভাবে যদি লিখি তাহলে আমরা কি করব, এটাকে চেকার বোর্ড হিসাবে করতে পারি। তাহলে এটাকে যদি আমি চেকার বোর্ড হিসাবে দিয়ে দেই, তাহলে ধরো এই বোর্ডটা একটু বড় হবে,
তাই এটাকে ফ্রেশভাবে আমরা নতুন বৈশিষ্ট্য রূপে লিখলাম। 4 ধরনের, 1 2 3 4। দেখো 1 2 3 4, তাই তো? যেটা একটু বড় করে দিই। এই তাহলে একদিকে কি হবে, পুরুষ, এই যে পুরুষ বৈশিষ্ট্য, এগুলো কি স্ত্রী, তাহলে কি কি ছিল, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। ঠিক আছে, আবার এই 4টা বৈশিষ্ট্য কি হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। ঠিক আছে, তাহলে এইবার কি হচ্ছে তোমার, এই পুরুষের সাথে স্ত্রী এগুলোর আবার কি হবে, স্বনিষেক বা সংকরণ ঘটেছি। তাহলে দেখো প্রথমে এটার সাথে এটা, মন দিয়ে দেখবে এই জায়গাটা, এটার সাথে এটা কি হলে কি হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, তাই তো? এটার সাথে এটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। দেখো আমি কিন্তু স্মলটা আগে লিখিনি, মানে প্রচ্ছন্ন আগে লেখা যাবে না, আগে আমরা প্রকট লিখবো। আবার এটার সাথে এটা করলে কি হবে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। আবার এটার সাথে এটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। সেকেন্ডে দেখো এটার সাথে এটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটার সাথে এটা ক্যাপিটাল ওয়াই স্মল আর। এটার সাথে এটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটার সাথে এটা ক্যাপিটাল ওয়াই স্মল আর। ঠিক আছে, এটার সাথে এটা করো, ক্যাপিটাল আঙ্গুল দিয়ে করবে পরীক্ষা, তাহলে ভুল হবে না। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটার সাথে এটা চলে যাও, স্মল ওয়াই ক্যাপিটাল আর। এটার সাথে এটা চলে যাও, স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। থার্ড জেনারেশন। ফোর্থ, এটার সাথে এটা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটা স্মল আর। এটার সাথে এটা স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। আর দেখো এটার সাথে এটা, তাহলে কি হবে, স্মল ওয়াই স্মল আর। মজার জিনিস লক্ষ্য করো, লাস্ট যেটার মধ্যে দেখো সব স্মল বেরিয়েছে, অর্থাৎ সব প্রচ্ছন্ন। যদি এটা হয় পরীক্ষার সময় তুমি মনে রাখবে তোমার সম্পূর্ণ চেকার বোর্ড ঠিক আছে, আর কোনো চিন্তার কারণ নেই, এটাকে স্মল বেরোই। ঠিক আছে, তাহলে দেখো এই বৈশিষ্ট্যগুলো কি কি, দেখো ক্যাপিটাল ওয়াই আছে, আর আছে। আমি আগেই বলেছি ক্যাপিটাল ওয়াই কি হবে, হলুদ, আর ক্যাপিটাল আরটা কি, গোল, প্রকট বৈশিষ্ট্য। তাহলে দেখো হলুদ গোল, এটাও দেখো আর স্মল আর আছে, কিন্তু প্রকটতার সূত্র অনুযায়ী কি হলুদ গোল, তাহলে হলুদ গোল হগো। আবার দেখো এটাও কি হলুদ গোল, এটাও কি হলুদ গোল, এটাও হলুদ গোল। এই যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আছে, কিন্তু প্রকটতার সূত্র যেটা হলুদ, তাহলে এই 4টা কি হলো, দেখো হলুদ গোল হলো না। এটা কি ক্যাপিটাল ওয়াই তাহলে কি হলুদ। এটা দেখো ক্যাপিটাল আর স্মল আর, তাহলে প্রকটতার সূত্র অনুযায়ী কি এটাও গোল। বেশ, এবার দেখো এটা কি হচ্ছে, ক্যাপিটাল ওয়াই তাহলে এটা হলুদ, কিন্তু স্মল আর আছে, তাহলে এটা কি হলুদ কুঞ্চিত, হকু, তাই তো, স্মল আর কুঞ্চিত। এটা কি দেখো হলুদ গোল, এই যে হলুদ গোল। আর এটা দেখো হলুদ, কিন্তু দেখো স্মল আর আছে, তাহলে কি হলুদ কুঞ্চিত। ঠিক আছে, তাহলে দেখো এই 4টা হলুদ গোল। এইবার দেখো এই যে হলুদ গোল, আমি চলে যাচ্ছি এইভাবে, আমি নিচের দিকে নামছি, হলো। এটা দেখো হলুদ গোল, এটাও কি আছে, হলুদ গোল। ঠিক আছে, এইবার দেখো এটা স্মল ওয়াই আছে, তাহলে এটা কি হবে, সবুজ, তাই না? স্মল ওয়াইটা তো সবুজ, আর থাকলে সবুজ গোল, তার মানে কি সগো। আবার দেখো স্মল ওয়াই, তাহলে এটা কি হবে বলো, সবুজ, ক্যাপিটাল আর স্মল আর, তাহলে কি হবে, সবুজ গোল। ঠিক আছে, এটা তো বোঝাই যাচ্ছে হলুদ গোল। এটা কি হলুদ, কিন্তু স্মল আর আছে, তাহলে কি হকু, কুঞ্চিত। এটা দেখো স্মল ওয়াই আছে, তাহলে কি হবে, সবুজ ক্যাপিটাল আর, তাহলে কি হবে, সবুজ গোল। আবার এটা কি সবুজ কুঞ্চিত। এইবার দেখো মজার একটা জিনিস, দেখো এখানে একটা ট্রায়াঙ্গেল হয়ে যাবে। এই দেখো হলুদ গোল, দেখো এই দেখো নামছি, এই যে হলুদ গোল, এই দেখো হলুদ গোল, এই হয়েছে ট্রায়াঙ্গেল, হতেই হবে। তার মানে শেপটা কি আসলো, এই এসে এই আসলো না, তাহলে হলুদ গোল,
তাহলে কটা 1 2 3 4 5 6 7 8 9। তাহলে ফেনোটাইপিক রেশিও আমরা যদি আসি, ফেনোটাইপিক রেশিও তাহলে কি কি পাচ্ছি? হলুদ গোল, তাই তো, ইস্টু, তারপরে যে কোনো একটা বলতে পারো, হলুদ কুঞ্চিত ইস্টু, সবুজ গোল ইস্টু, লাস্টেরটা কি? সবুজ কুঞ্চিত, তাই নয় কি? তাহলে দেখো হলুদ গোল এই যে ট্রায়াঙ্গেলের মধ্যে কটা আসছে? 9টা, এই দেখো 9 হয়েছে। হলুদ কুঞ্চিত দেখো 3টাই, যে 1 2 3 হয়েছে। সবুজ গোল এই দেখো, সবুজ গোল সবুজ গোল সবুজ গোল, কটা? 3টা। আর লাস্টে কি? সবুজ কুঞ্চিত, কটা? 1টা। এই 9:3:3:1, 16টা বৈশিষ্ট্য, 4 4 16। তাহলে এটা হলো ফেনোটাইপিক বৈশিষ্ট্য। এবার এটাকে যদি তুমি জেনোটাইপিক বৈশিষ্ট্য করো, জেনোটাইপ মানে যেটা জিনগত বৈশিষ্ট্য, এটা মনে রাখার অনেক সুবিধা আছে, কিন্তু পরীক্ষায় যখন করবে আমি একটা নর্মাল প্রসেস বলে দেই, তাহলে আর মুখস্থ করতে হবে না। জীবনবিজ্ঞান মানে কিন্তু একদম মুখস্থ নয়। তাহলে এটা কি? ফার্স্ট জেনারেশন, সেকেন্ড, থার্ড, আর একটা কি তোমার ফোর্থ। তাহলে ফার্স্ট জেনারেশনের মধ্যে দেখো হলুদ গোল কটা? 4টা, চোখ বন্ধ করে 4টা লেখো, ইস্টু হলো। সেকেন্ড জেনারেশন দেখো আমি এই অ্যাঙ্গেলটা কোথায় করেছি? এখানে একটা এখানে একটা, কটা হয়? 2টো, লিখলাম। থার্ড জেনারেশন দেখো অ্যাঙ্গেল কোথায় করেছি? এটা এটা, 2 লিখলাম। লাস্টেরটায় কটা? 1টা, এই লিখলাম। এবার দেখো যোগ করো তো, 4 2 2 1 কত হয়? এই যে 9, মিললো? এবার 3 নাম্বার যেটা দেখো লাস্টের দিকে আসো, 3 নাম্বারকে আমরা কি 2 আর 1 ভাগ করেছি না? 2 আর 1 মিলে 3, তাহলে 3টাকেও তুমি 2 আর 1 করে দাও, এই 3টাকেও 2 আর 1, লাস্টে 1। তাহলে এই হলো জেনোটাইপ। আবার বলছি 9:3, এটা বোঝার জন্য কি এরকম ট্রায়াঙ্গেল করছো, করার পরে প্রথম জেনারেশনে কি হচ্ছে? ট্রায়াঙ্গেলের মধ্যে করা যাচ্ছে 4টা, এই দেখো 1 2 3 4 হয়েছে। সেকেন্ডেরটাই লক্ষ্য করো, ট্রায়াঙ্গেল এই একটা এই একটা, এই দেখো 2। থার্ডেরটাই লক্ষ্য করো, এই একটা এই একটা, 2, লাস্টেরটায় 1 হয়েছে। তাহলে 4 2 2 1, এই যে 4 2 2 1 কত হয়? 9। আবার 2 আর 1 কত হয়? 3, তাহলে এরপরে 3 আছে না? এই যে 2 1, এই যে 3 2 1, লাস্টে 1 হয়েছে। তাহলে এই সূত্রাবলী থেকে মেন্ডেল তার দ্বিতীয় সূত্র মানে সেকেন্ড ল যেটাকে আমরা বলতে পারি। তাহলে আমি এটুকু ক্লিয়ার হয়েছে? একটু আমি রাখছি। বেশ, এই সূত্রাবলী থেকে মেন্ডেল যেটা করেছিলেন, যেমন প্রথম সূত্র থেকে করেছিলেন পৃথক ভবনের সূত্র, আর এটাকে আমরা বলি হচ্ছে স্বাধীন সঞ্চারণ সূত্র। স্বাধীন সঞ্চারণ সূত্র, এই সূত্রগুলো কিন্তু ভালো মতো মন দিয়ে পড়বে। স্বাধীন সঞ্চারণ সূত্র অর্থাৎ ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। প্রথম সূত্রে বলেছিল গ্যামেট গঠনকালে তারা পৃথক হয়ে যাচ্ছে। দ্বিতীয় সূত্রেও দেখো যখন তুমি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর পাচ্ছ, গ্যামেট গঠনকালে তারা তো পৃথক হচ্ছেই, প্লাস কি হচ্ছে? যে কোনো বৈশিষ্ট্যের সাথে। কেন যে কোনো বৈশিষ্ট্য? কারণ এখানে 4টা গ্যামেট তৈরি হচ্ছে, 4টা পুরুষ, ধরো 4টা স্ত্রী, এরকমভাবে। তাহলে যে কোনো বৈশিষ্ট্যের সাথে সম্ভাব্য সকল প্রকার, তার মানে হলুদ গোল সবুজ গোল কুঞ্চিত গোল, সকল প্রকার সমন্বয়ে যত প্রকারে সম্ভব তারা নতুন নতুনভাবে অপত্য কিন্তু তৈরি করছে। অর্থাৎ তারা স্বাধীনভাবে, ওই যে সফল সম্ভাব্যভাবে সঞ্চারিত হয়, এবং সঞ্চারিত মানে কি? বিস্তৃত হয়ে যায়, এবং নতুন নতুনভাবে অপত্য কি তৈরি করে। এই গেল আমাদের মেন্ডেলের কি দ্বিতীয় সূত্র বা স্বাধীন সঞ্চালনের সূত্র। তো আজকের ক্লাসে আমরা অনেকটাই আলোচনা করে ফেলেছি বংশগতি নিয়ে। তো এখানে একটু লাস্ট একটু কথা যেটা বলা যায়, যেমন তোমাদের আগে বলেছিলাম যে প্রকট প্রচ্ছন্ন তো ঠিকই আছে, যে প্রথম বংশে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু এর সূত্রের একটু ব্যতিক্রম আছে, মানে এক্সেপশনাল কেস। সেই জিনিসটাকে আমরা নাম দিলাম অসম্পূর্ণ প্রকটতা। অসম্পূর্ণ প্রকটতা অর্থাৎ ইনকমপ্লিট ডমিনেন্স, অসম্পূর্ণ প্রকটতা। আরেকটা উদাহরণ আছে সহপ্রকটতা, ক্লাস 10-এ অত লাগবে না। 1 নম্বর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এটার ব্যতিক্রমটা কি? তোমরা সন্ধ্যামালতী গাছ চেনো? সন্ধ্যামালতী, যার সাইন্টিফিক নেম মিরাবিলিস জালাপা। মিরাবিলিস জালাপা, তাই তো? সন্ধ্যামালতী
এটাকে আমরা 4 o'clock প্ল্যান্টও বলে থাকি, ইভিনিং প্ল্যান্ট। ওই যে দেখবে গোলাপি গোলাপি ফ্লাওয়ার হয়, ফুলগুলো হয়। সন্ধ্যামালতী গাছ যখন তুমি বাড়িতেও দেখবে অনেক সময় থাকে, তো দেখবে এই ফুলগুলো কিছু ফুল লাল, কিছু ফুল সাদা, কিছু ফুল গোলাপি। অনেকে এটা ভুতুরে প্ল্যান বলেও বলছে যে এক একটা গাছের মধ্যে এক রকম। এর কারণটা কি? ধরো লাল যে ফুলটা, লাল মানে কি রেড, আর সাদাটা কি স্মলার স্মলার, অর্থাৎ লালটা কি দেখো প্রকট, তাই তো, আর এটা কি তোমার প্রচ্ছন্ন। তাহলে এটা থেকে যখন গ্যামেট বেরোবে, এটা বেরোবে নিশ্চয়ই। এগুলো এখন ক্লিয়ার হয়ে গেছে। তাহলে F1 বংশে কি হবে? ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এই যে ক্যাপিটাল আর স্মল আর হলো, তাহলে দেখো ক্যাপিটাল আর এর জন্য দায়ী কে? লাল বৈশিষ্ট্য না? এটা কি ক্যাপিটাল আর হচ্ছে লাল, আর এই স্মল আরটা কি বলো? সাদা। দেখা যাচ্ছে প্রথম অপত্য বংশে যে ফুলগুলো তৈরি হচ্ছে সেটা মেন্ডেলের সূত্রানুযায়ী কি হওয়া উচিত? লাল হওয়া উচিত, তাই না? কেন? কারণ লাল সাদার ওপর কি আছে? প্রকট। কিন্তু এখানে লাল বা সাদা কিছুই না হয়ে দুটো বৈশিষ্ট্যের মধ্যবর্তী, মানে দুটো বৈশিষ্ট্য মিশ্রিত হয়ে গোলাপি ফুলযুক্ত একটা উদ্ভিদ তৈরি করছে। গোলাপি ফুলযুক্ত উদ্ভিদ তৈরি করছে। তাহলে দেখো এই বৈশিষ্ট্যটা মেন্ডেলের সূত্রে কি আছে? একটু ব্যতিক্রম আছে না? কেন? কারণ মেন্ডেল বলেছিলেন প্রথম অপত্য বংশে সবসময় প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত পাবে, কিন্তু এখানে দেখো লাল বা সাদা কোনো বৈশিষ্ট্যই প্রকাশিত না পেয়ে উভয়ের মধ্যবর্তী একটি বৈশিষ্ট্য অর্থাৎ গোলাপি বৈশিষ্ট্য রূপে প্রকাশিত পেল। তাহলে এটা গেল মেন্ডেলের অসম্পূর্ণ মানে প্রকটতা সূত্রের একটু ব্যতিক্রম। তো আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন যেহেতু লকডাউন পিরিয়ড চলছে, আশা করি তোমরা এই চ্যাপ্টারটা একটু কনসেপচুয়াল চ্যাপ্টারটি তোমরা বুঝেছো এবং আরেকটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। এবং নিচে যে আমার নাম্বারটি যাবে, তোমরা যে কোনো সময় আমাকে যে কোনো প্রশ্ন বা যে কোনো উত্তর খোঁজা বা বলতে পারো, আমি অবশ্যই চেষ্টা করব। এবং বাড়িতে থেকে একটু পড়াশোনা করো। নমস্কার।